কোথায়? ঢাকাতে। ঢাকাতে। ব্রাইট ওয়েদার না? না, আর কোনো কথা বললো না। ইজ ইট ব্রাইট ওয়েদার না টুডে? ব্রাইট সানি ওয়েদার। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তোমারটা শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার। হ্যাঁ, বলছি তোমার কথা শুনতে পাচ্ছি না। স্যার আজকে তো সানি ডে, ব্রাইট সানি ডে। ইয়েস, হ্যাঁ। শাহরিয়ার কি বলো? রাশিদ শাহরিয়ার। তোমরা ভিডিও অন করো না কেন? কথা বললে ভিডিও না করলে মনে হয় যেন পর্দার ওই পারে বসে কথা বলছো। জি স্যার, রাশিদ ব্রাইট শাহরিয়ার। ওয়েদার। হ্যাঁ 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 হ্যাঁ, মনে হয় যেন ওই যে ইউনিডিরেকশনাল ট্রান্সমিশনের মতো। এই মা, রাশিদ শাহরিয়ার, ভিডিও অন করো। জি স্যার। লুকস সো, yes, he looks so he also look very bright. হ্যাঁ, ঘুমাচ্ছিলাম না নাকি? আরেকবার বলবেন স্যার। বলছি ইউ অলসো লুক ভেরি ব্রাইট। হালকা একটু ঘুমিয়ে নিয়েছো নাকি? না স্যার, রাত্রে আসলে ঘুম হয়নি, সকাল থেকে ক্লাস ছিল, ওইটা এখনো থেকে গেছে আর কি। বাট না ঘুমালে চুল তো এরকম হওয়ার কথা না। এভাবে শুলেই তো চুলটা এভাবে একটা ভাঁজ পড়ার কথা। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। না স্যার, মানে লাঞ্চ করে একটু শুয়েছিলাম, ঘুমাইনি আর কি। আমি তো সেটাই বললাম, একটু শুয়েছিলাম। হ্যাঁ, জি স্যার। বুঝো না, অনেক দিনের চোখ দেখে অভ্যস্ত, অভিজ্ঞ চোখ বলে এটাকে। হ্যাঁ, গুড। ওকে, লেট আস গো টু আওয়ার সাবজেক্ট। আমরা আজকে উইল সি টু থিংস টুডে। একটা হলো একটা আমাদের সরাসরি টেক্সট থেকে আমরা একটা চ্যাপ্টার দেখব, আর তারপরে আই ডিসকাস ওয়ান অফ মাই পাবলিকেশনস। আমি শুধু এটা বলতে চাই তোমাদেরকে, একটা আমরা যেভাবে হালকা হালকা শুধু টেক্সট পড়ে শেষ করছি, সত্যিকার অর্থে ম্যাথমেটিক্স অপটিক্যাল ফাইবার ইজ নট, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেমটা বা এটার মেকানিজমটা ইজ নট দ্যাট প্লেন ল্যাঙ্গুয়েজ অনলি টেক্সট ল্যাঙ্গুয়েজ না। ইট it entails lot of mathematical part. এটা কেন ম্যাথমেটিক্স কেন দরকার? Because there are two languages worldwide, everybody understands. There are two languages that is acceptable, that has got worldwide acceptance. কে বলতে পারবে what are those two languages? Rule number 16, ওই ল্যাঙ্গুয়েজ দুটো কি বলতে পারো? Yes, music. It's a music. Music and mathematics. So mathematics আমরা ধরি শুধু, মিউজিকটা বাদ। এই ম্যাথমেটিক্স ছাড়া you cannot explain things universally. যেমন 1+1 হলে 2 হয়, 5+3 হলে 8 হয়। এই যে একটা কনসেপ্ট, একটা সংখ্যাগত ধারণা, এই ধারণাটা যদি না হয় তাহলে what I'm explaining and what you are understanding, there will be some gap. এই জন্য whenever somebody models something and explains some concept, normally it is expressed in the terms of some we say qualitative and quantitative. So qualitative is fine, but quantitative না হলে it does not give you exact understanding or similar understanding. আমি যদি বলি যেমন this vaccine has got effectiveness, খুব ভালো ইফেক্টিভ, এটা কোয়ালিটেটিভ এক্সপ্রেশন। আবার কেউ যদি বলে যে এই দুইটার মধ্যে এটা ভালো আর এটা বেশি ভালো, তাহলে এই ভালো আর বেশি ভালোর মধ্যে হোয়াট ইজ দ্য হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটা ডিপেন্ড করবে ম্যান টু ম্যান। কেউ এই ভালো মনে করবে যে 50% ভালো, কেউ আবার 40% হলেই বুঝি ভালো। সেই শুধু ভালো আর বেশি ভালো, ভালো যদি 40% ভালো হয় তাহলে 50% বেশি ভালো। বাট যদি আমি কোয়ান্টিফিকেশন বলি যে এই ভ্যাকসিনেশনের ইফেক্টিভনেস হলো 70% আর ওইটার হলো 80%, তাহলে কিন্তু ইউ গেট quantification. Similar with it, that gives a clear idea, and that is universally understood. Everybody understands it is
say what it means, this 70% and 80%, good and very good. So the way we are covering our subject without mathematical expressions, almost the rest of the concept part of the this is not the really way of expression at this level, at least master's level. It should have been containing more realistic approach, including some mathematics. So today we'll see some of the one of the model that I discuss one of my paper, published paper, journal paper, and also text. So with this, let us see first one. Let us first, and both will be in the exam. Both are important for exam. Okay, we are going to discuss direct detection receiver performance considerations. Okay, and remember, these are traditional contents. Now, though we are discussing now the direct detection receiver, but already there is a shift from direct detection to coherent detection. But traditional discussion should or lesson should entail both what is current, what is past, and to broaden your knowledge and to give a wide coverage. So that is why we are discussing this direct detection receiver. But though there is a big shift towards coherent receiver since 2007, 8 or so. Why? Because there are reasons. Mainly because there is a precision or low line width carriers are available, and number two is our signal processing system has improved a lot. These two things again became a moving factor to reconsider and or re-implement coherent detection over direct detection. And this coherent detection entails us or gives the opportunity of using multi-level and complex modulation formats. That is another reason why there is a shift from direct detection to coherent detection. Remember what I am telling. This is also an important. Just keep it note of this. Okay, and I believe our final exam will be physically. So get ready next time to appear, come to class and finally appear in physical exam, the classroom. So see, there are certain things we say. The direct detection mechanism has a system of directing the optical carrier or modulated carrier on a semiconductor device that is sensitive to light or that is sensitive to light, and based on the intensity of the input light, it creates carriers and thereby current in the outer terminal. And when the intensity of light is more, you say we get more light in the output. If intensity of light is low, we get low light in the output, low current in the output. So in the output circuit, high current, low current,
বেশি কারেন্ট, কম কারেন্ট, that will give us a measure whether the input signal is 0 or 1. So this is how we can detect, we can convert optical signal into electrical signal. But in the process, we have certain issue, like we do not receive only the signal, only the carrier. There are some unintentional part in the signal, that is the noise. Why from this noise comes? This noise comes from different sources. We have already discussed it in our last classes. This is due to some external source, like heat, like background current, like randomness in carrier generation, and so on. And there are some internal factors like within the light, like broadening of the carrier itself, like dispersion and so on. So the PMD, non-linearity, this comes in. So combined effect of all these effects will give rise to some unintentional part in the signal. That is, we term it as the noise. So when we receive the electrical signal at the after detection, this electrical signal has got two parts mainly. One part is the signal, the other part is noise. This noise is not just a noise, remember. This noise is the effect of many other factors, and combinedly that deteriorates the quality of the signal. So whatever the case may be, that affects the quality of the signal, that we term as noise. So when we receive the signal, we have to see whether signal is more or noise is more. Or otherwise, we say signal to noise ratio. So signal to noise ratio, that is a common term that we use to understand what is the quality of the received signal. Up to certain level of this ratio is acceptable, we say no problem. Like if we get a signal mixed with noise, if signal is out of 100, if signal is ম্যানুয়ালি কানেক্ট করতে হচ্ছে, কোনটা তাই তো আটতে হচ্ছে। কিছু বলছেন? Okay, if out of 100, if 10 is noise and 90 is part is signal, then ratio will be signal to noise ratio 9:10 or 90:10 or 9:1. So we can understand that signal এর থেকে আমাদের noise এর থেকে signal 9 গুণ বেশি আছে. That is good condition. So এসএনআর রেশিও আবার যদি এমন হয় যে 100-এর মধ্যে 50 হলো নয়েজ, 50 হলো সিগন্যাল, that means signal to noise ratio is 1:1. Is it acceptable? Probably no. So this signal to noise ratio will tell us about the quality of the signal that we are receiving, whether it is acceptable or not, whether we can detect the actual signal from this mixture of noise and signal or not. এই মিক্সচার থেকে আমাদের অ্যাকচুয়াল সিগন্যালটা বের করতে পারবো কিনা. So this is how we say the performance of the heading says the performance considerations. So ultimately performance consideration will let us know, will give us an idea whether this reception is good. If not good, then we have to decide on other factors. Like we might have to increase the transmitting power. We might have to decrease the link length. We might have to increase the
amplification factor of our in between hops. Each hop, after each hop, the amplifier we are using that might have to be changed. Remember, this amplifier also adds noise. Whatever you are adding in the system, that will add some noise. So what is noise? The noise is a term generally used to refer to any spurious or undesired disturbances that mask the received signal in a communication system. So whatever we have told, it covers in a good language that anything that disturbs our original signal, that is noise. So noise শুধুমাত্র একটা শব্দের term না, it expresses many things. So there are three main types of noise due to spurious fluctuations in optical fiber communication. These are key: thermal noise, dark current, and quantum noise. Okay, so these three types of noises are discussed here. Thermal noise, it is due to fluctuations due to thermal interaction between the free electrons and vibrating ions in a conducting medium, and it is especially prevalent in resistors at room temperature. So it is understood that what is thermal noise, and remember this is relevant or related to some heat, and heat that generates due to fluctuations between our free electrons and vibrating ions. So it can also be expressed in mathematical terms. So now we have come a small mathematical expression. Okay, Sharmin, 40. UN. স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। একটা কোশ্চেন আছে আমাদের সবার জন্য না আমার জন্য? স্যার মানে স্যার পড়া নিয়ে স্যার। বলো স্যার। কোশ্চেনটা হচ্ছে যে স্যার থার্মাল নয়েজটা স্যার কিভাবে মানে ইমপ্যাক্ট ফেলে স্যার ফাইবার অপটিকে, মানে ফাইবার তো স্যার গ্লাস অথবা ফাইবার দিয়ে তৈরি স্যার, সেক্ষেত্রে স্যার কিভাবে স্যার থার্মাল নয়েজটা সেক্ষেত্রে ইমপ্যাক্ট ফেলে স্যার? আলটিমেটলি আমি বলছি, ওকে ঠিক আছে, লেট আস কাম ব্যাক টু আওয়ার, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে ইলেকট্রন হোল জেনারেশন। ইলেকট্রন হোল জেনারেশনটা কিভাবে হয়, কেন হয়? আমরা বলেছিলাম, ধরলাম যে একটা পিওর একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, যদি এটা বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, রিমেম্বার বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, এক্সপোজ না হয়, তাহলে কি হবে? বাইরের এক্সটার্নাল ফোর্স বলতে আমরা কি বুঝি? ইট ক্যান বি হিট, ইট ক্যান বি লাইট, ইট ক্যান বি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। রিমেম্বার দিস আর দ্য সোর্সেস অফ এক্সটার্নাল ফোর্স। সো এক্সটার্নাল ফোর্স যদি না থাকে, তাহলে আমাদের যে কোভ্যালেন্ট বন্ডিং গুলো হয় একটা সেমিকন্ডাক্টর ডিভাইসে, আলটিমেটলি সেমিকন্ডাক্টর ডিভাইসটাকে আমরা রিসিভার ডিটেক্টর হিসেবে ইউজ করি, তাই না? রিমেম্বার দিস, এটা এই থার্মাল নয়েজটা ইজ নট, উই আর নট টকিং ইট ইন দ্য ইনসাইড অপটিক্যাল ফাইবার, ইট ইজ দ্য ডিটেক্টর। ডাইরেক্ট ডিটেকশনটা হলো কোথায়? ডিটেকশনটা হলো একটা রিসিভার এন্ডে, ফাইবারের ভিতরে না। শারমিন ম্যাডাম, আমি আপনার কথা কি ঠিক এটা বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। এটা কিন্তু ফাইবারের ভিতরের হিট কথা বলছি না, ফাইবারের ভিতরে এই থার্মাল নয়েজের কথা বলছি না, আমরা এটা বলছি কোথায়? দিস ইজ ইন দ্য রিসিভারে, ইয়েস, দ্য রিসিভারে, ইয়েস রিসিভারে। সো এটা রিসিভারের কথা বলছি আমরা। রিমেম্বার দিস, এই রিসিভারে আমাদের কি আছে? সেমিকন্ডাক্টর ডিভাইস আছে, যেটা কি করে? যেটা আমাদের এক্সটার্নাল এনার্জির কারণে, এক্সটার্নাল এনার্জি কিভাবে দিচ্ছি? আমরা লাইটের মাধ্যমে দিচ্ছি, ক্যারিয়ার যে লাইটটা আছে সেই ট্রান্সমিটিং এন্ড থেকে এসছে সেটা দিচ্ছি। সেখানে কি হয়? সেই আমাদের এটাকে স্যার ট্রান্সমিটিং এন্ডেও হয় না? এখানে তো একটা সার্কিট থাকে, সো সার্কিটে বিভিন্ন টাইপের এলিমেন্টস থাকে। আমি আবারও বলছি, সবখানে থাকে এই নয়েজ, প্রত্যেকটা জায়গায় তৈরি হয় নয়েজ। থার্মাল নয়েজটা আমরা রিসিভিং এন্ডে কেন বলি না? why it is not important?
because receiving end এর এই থার্মাল নয়েজের পার্টটা ইজ নট ডাইরেক্টলি রিলেটেড টু আওয়ার কারেন্ট ফ্লো। সেখান থেকে রিসিভিং ট্রান্সমিটিং এন্ড এর যেই মেকানিজমটা আছে, দ্যাট ইলেকট্রিক্যাল সিগন্যাল ইজ কনভার্টেড টু অপটিক্যাল সিগন্যাল, রিমেম্বার, দ্যাট মিনস ওটাকে মডুলেশন করা হয়। সেখানে কিন্তু মানে কারেন্ট ফ্লোর সাথে আমরা রিলেটেড না, ওখানে যে কি কারেন্ট ফ্লো হয় সেটা ইজ নট ইম্পর্টেন্ট, বাট রিসিভিং এন্ডে আমাদের ওয়াই উই কনসিডার অ্যাবাউট থার্মাল নলেজ, বিকজ এখানে কিন্তু আমাদের এই 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 রিসিভিং এন্ডে ডিটেক্টরের হোল এবং ইলেকট্রন জেনারেশনের ফলশ্রুতিতে আমাদের এক্সটার্নাল সার্কিটে কারেন্ট ফ্লো হয়। কি কারেন্ট? ইলেকট্রিক্যাল লেভেলে, অপটিক্যাল লেভেল থেকে ইলেকট্রিক্যাল লেভেল চলে আসে। এই অপটিক লেভেল থেকে ইলেকট্রিক্যাল লেভেল যখন আসে, তখন আমরা কি করি, অপটিক্যাল লেভেলের এনার্জিটা আমরা পুট করি বা এক্সপোজ করি কোথায়? সেমিকন্ডাক্টর ডিভাইসে। করলে কি হয়, সেখানে হোল এবং ইলেকট্রন জেনারেট করে। এই হোল ইলেকট্রন জেনারেশন যখন হয়, তখন কিছু বললাম ফ্রি ক্যারিয়ার তৈরি হয়। এই ফ্রি ক্যারিয়ারটাই হলো আমাদের বললাম যে ইন্টারাকশন হয় কার সাথে, কার মধ্যে ফ্রি ইলেকট্রন এবং ভাইব্রেটিং আয়ন। সো এই যে ফ্রি ক্যারিয়ারটা যখন তৈরি হয় ডিটেক্টরে, সে বা ডিটেক্টর ম্যাটেরিয়ালে, আলটিমেটলি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, সেই ফ্রি ইলেকট্রনটা অন্য আয়নের সাথে যখন সে কোলাইড করে, তখনই আমাদের এই থার্মাল নয়েজটা তৈরি হয়। এবং এইটার কারণেই কিন্তু আমরা আউটার সার্কিটে আমাদের আউটপুট কারেন্টটা পাই, ওই আউটপুট বা ইলেকট্রিক্যাল সিগন্যালটা পাই। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা ডাইরেক্টলি রিলেটেড টু দিস জেনারেশন অফ দ্য ইলেকট্রন এন্ড হোল at the ডিটেক্টর at the রিসিভিং এন্ড। আর আমাদের ট্রান্সমিটিং এন্ডে আমরা কি করছি? ট্রান্সমিটিং এন্ডে আমরা ডিটেক্ট করছি না। ডিটেক্ট করলে যেরকম একটা ইলেকট্রন হোল এফেক্ট করছে, সেটা এটাকে করছি না। ওখানে আমরা লাইট আমাদের থাকছে, আমাদের যে সোর্স থেকে যে কারেন্ট, যে একটা কনস্ট্যান্ট লাইট তৈরি হচ্ছে, সেই লাইটটাকে আমরা শুধু মডুলেট করছি বেজিং অন দা ইলেকট্রিক্যাল সিগন্যাল। মডুলেট করছি বেজিং অন দা ইলেকট্রিক। সেখানে কোনো জেনারেশনের কোনো ব্যাপার নাই, সেখানে কিন্তু এই ইলেকট্রন হোল জেনারেশনের কোনো ব্যাপার নাই, থাকলেও সেটা ডাইরেক্টলি এফেক্ট করছে না। এই জন্য ট্রান্সমিটিং এন্ডের এই যে ইলেকট্রন হোল পেয়ার, যেটা আমাদের আমাদের ক্যারিয়ারে, সরি সোর্সে যেটা হয়, সোর্সে যেটা জেনারেট করে, সেটা সেখানে আমাদের এই যেহেতু দ্যাট ইজ অনলি ইলেকট্রিক্যাল সিগন্যাল, অনলি অপটিক্যাল সিগন্যাল। অপটিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যাল শুধু এফেক্ট করে। আমি জানি তোমরা এটা, আমি তাহলে একটা অ্যাড করলে হয়তো ভালো হতো, একটা ট্রান্সমিটিং সার্কিট। সেই ট্রান্সমিটিং সার্কিটে এটা হলো শুধুমাত্র একটা ইলেকট্রিক্যাল একটা বায়াসটাকে আপ ডাউন করা হয়। বায়াসটাকে বেজিং অন ইলেকট্রিক্যাল সিগন্যাল, বায়াসটাকে বাড়ানো কমানো হয়। বায়াসটাকে বাড়ানো কমানো হলে সোর্সের যেই ইয়েতে থাকে, কি বলে, আউটপুট থাকে, সেই আউটপুট লাইটের ইন্টেন্সিটি বাড়ে বা কমে বেজিং অন দ্য ইনপুট সিগন্যাল 0 or 1 নর্মালি ইন আওয়ার মডার্ন ডিজিটাল সিগন্যাল। সো 0 এবং 1 এর ক্ষেত্রে, ফর 0 যদি হাই লো ইন্টেন্সিটি হয়, আর 1 যদি হাই ইন্টেন্সিটি হয়, দ্যাট will get in the transmitting circuit. So thermal noise not in the transmitting end, it is always in the receiving end detector. So that can be that output circuit আমরা যেটা যে কারেন্টটা পাই, that can be the thermal noise current IT হয়, IT thermal noise current। তাহলে আমরা ঠিক ট্রান্সমিটিং সাইডে কেন হয় না? ওইখানেও তো লেজার অথবা এলইডির মাধ্যমে ট্রান্সমিট করা হয় লাইটটাকে। তো লেজার অথবা এলইডির মধ্যে তো ইলেকট্রিক্যাল কারেন্টই আসে, তো ওইখানের মধ্যে একটা থার্মাল নয়েজ আসতে পারছে না। আমি আবার বলছি সেখানে, আচ্ছা এটা রেডিমেড এটা ওকে। আমি দেখি নেক্সট ক্লাসে একটা সার্কিট দেখানোর চেষ্টা করবো, ট্রান্সমিটার সার্কিটে নো। আমি আবার বলছি, জাস্ট থিঙ্ক দেয়ার ইজ এ লেজার
থেকে, একটা লেজার থেকে আমাদের লাইট বের হচ্ছে। আমরা চাই যে আমাদের কন্ডিশনই হলো এটা, রিমেম্বার আমরা ফিচার্স অফ ট্রান্সমিটার বা সোর্স লাইটের একটা ফিচার করছিলাম যে এটা সবসময় স্টেবল ফ্রিকোয়েন্সির লো লাইন উইডথের লাইট দিবে। এটা তো আমাদের সোর্সের একটা বৈশিষ্ট্য ছিল, তাই না? ডিজায়ার্ড বৈশিষ্ট্য ছিল। সো একটা সোর্স আমাদের কন্টিনিউয়াস একটা লাইট, অ্যাজ ইফ আমি একটা টর্চ লাইটের ধরে রেখেছি, টর্চ লাইট আমি একটা বিম দিয়ে আমি দিয়ে রেখেছি, অন করে রেখেছি। এখন কি করবে, মধ্যখান দিয়ে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালের কারণে এই লাইটটা একটু বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে। রিমেম্বার সেখানে জেনারেশনকে এফেক্ট করবে না, লাইটকে জেনারেশনে কোনো এফেক্ট করছে না, শুধুমাত্র আমার যে ইন্টেন্সিটি আছে ইন্টেন্সিটিকে বাড়াবে কমাবে, বাড়াবে কমাবে। সো এখানে যেহেতু আমাদের ডিটেকশনের এনার্জি কনভার্সনের ব্যাপার নাই, আমি ধরলাম লাইট দিচ্ছি, আর যদি আমার জাস্ট কিভাবে চিন্তা করে দেখি, লাইট দিচ্ছি, লাইটের সামনে যদি আমার যখন ডাটা সিগন্যাল 0 হবে তখন তার এর সামনে একটা শাটারের সামনে একটা আমার একটা সিগন্যাল, একটা অবস্ট্রাকশন চলে আসলো, তো লাইট দেখা গেল না। যখন 1 আসলো তখন আমি সরাই ফেললাম, খেয়াল করে দেখো। হ্যাঁ, সো দেয়ার বাই এটা জেনারেশনটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। সেই জেনারেশনের ইন্টেন্সিটিটাকে আমি বাড়াচ্ছি, লাইটের বিমকে একবার যেতে দিচ্ছি, যেতে দিচ্ছি না, যেতে দিচ্ছি, যেতে দিচ্ছি না। সো এখানে রিসিভিং এন্ডে যেভাবে আমার লাইট পড়ার কারণে ডিটেক্টরের মধ্যে ইলেকট্রন হোল জেনারেট হচ্ছে, সেই ধরনের মেকানিজমটা ট্রান্সমিটিং এন্ডে হচ্ছে না। ট্রান্সমিটিং এন্ডে আমার লাইটটা কন্টিনিউয়াস তৈরি হচ্ছে। সো কন্টিনিউয়াস লাইট তৈরি হচ্ছে, সেটাই আমার দরকার। আর রিসিভিং এন্ডে কি হচ্ছে, আমার এই যে লাইট এনার্জিটাকে আমি একটা ডিটেক্টরে ফেলছি এবং এই লাইট এনার্জিটাই কনভার্ট হচ্ছে, কি করছে, ইলেকট্রন হোল জেনারেট করছে, এবং ইলেকট্রন হোল, এই জেনারেটেড ইলেকট্রন হোলের কারণেই আউটার টার্মিনালে, ডিটেক্টরের আউটার টার্মিনালে কারেন্ট ফ্লো হচ্ছে। সো এই যে যখনই আমার ইলেকট্রন হোল তৈরি হচ্ছে, সেখানে আমার যে এই মেকানিজমটা, দ্যাট মিনস আমাদের ফ্রি ইলেকট্রন এবং ভাইব্রেটিং আয়নের মধ্যে যেই পলিশন হচ্ছে, তার কারণ থার্মাল হচ্ছে। রিমেম্বার যে আমাদের যেই ডায়োডটা থাকে, আমরা পিএন ডায়োড পড়েছিলাম, পিএন ডায়োডের জাংশনটা পড়েছিলাম, সেখানে কিন্তু বায়াস দেয়া থাকে, দুই পাশ থেকে বায়াস কারেন্ট বা বায়াস ভোল্টেজ দেয়া থাকে। সে বায়াস ভোল্টেজ দেওয়ার কারণে রিমেম্বার দেয়ার উইল বি সাম ইলেকট্রন ফ্লো, ক্যারিয়ার ফ্লো ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার এন্ড। সেই ফ্লোটাই বাড়বে কমবে, হ্যাঁ, আলটিমেটলি সেই ফ্লোটাই বাড়বে কমবে ডিউ টু আওয়ার দিস এডিশনাল জেনারেশন অফ ক্যারিয়ার্স। সো আমাদের যেই নয়েজ কারেন্ট, যেটা আমার কোশ্চেনটা কাটছিল, আবার সেই এটা যে আমাদের কি কোশ্চেনটা ছিল এরকম যে ট্রান্সমিটিং এন্ডে থার্মাল নয়েজ তৈরি হয় না নাকি? স্যার নো, নাও ওকে, এটা রোল কত? 20 20? স্যার, কত 20? স্যার 20। হ্যাঁ, তাকে বলো যে আমি আমার উত্তরটা কি ছিল বলো তো একটু। জি স্যার, ট্রান্সমিটিং এন্ডে থার্মাল নয়েজটা হয় না। কেন? সেটা যেহেতু হচ্ছে যে কি কন্টিনিউয়াস লাইট আসে, সেখানে জাস্ট একটা পর্দার মাধ্যমে 0 এবং 1টাকে আমি 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 এক্সাম্পল বলেছি, বলছি ফর এক্সাম্পল 0 হলে আমি সাথে একটা পর্দা দিয়ে দিলাম, আর যদি 1 হলে পর্দা সরিয়ে নিলাম, লাইটটা কিন্তু কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে। এই ক্ষেত্রে স্যার আমাদের লস আরো বেশি হইতেছে না? লাইটটা কন্টিনিউয়াস থাকলে তো। নো, আমি আবার বলছি থার্মাল নয়েজ তৈরি হচ্ছে না। আমার কোশ্চেন কিন্তু থার্মাল নয়েজ, তুমি আরেকটা যাচ্ছ কেন? জি স্যার, আমার কথাটা থার্মাল নয়েজ তৈরি হচ্ছে কিনা, থার্মাল নয়েজের যে ডেফিনেশন দেয়া আছে সেটা তৈরি হচ্ছে। আমি সেই জন্য এক্সাম্পল বলছি, আসলে কিন্তু পর্দা দেয়া মানে পর্দা দেয়া সরানোর মতো ঘটনা ঘটে না। আমি শুধু একটা এক্সাম্পল বললাম যে লাইটটা কন্টিনিউয়াস জ্বলছে, আর আমি বলছি যে একটা সার্কিট থাকে, যে সার্কিটের কারণে সেখানে আমাদের করে ইন্টেন্সিটি বাড়ানো হয়। যদি 0 হয় তাহলে ইন্টেন্সিটি বাড়ে, 1 হলে ইন্টেন্সিটি কমে। এই ইন্টেন্সিটি বাড়ানো কমানোটা আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম
যদি এরকম হয় যে 0 হলে আমি একটা পর্দা দিয়ে দিলাম সামনে, লাইট দেখা গেল না, ট্রান্সমিট ওই অপটিক্যাল ফাইবারের ভিতরে কোনো লাইটই ঢুকলো না। আবার যখন 1 হলো তখন আবার লাইট গেল। সো আমি রিসিভিং এন্ডে বুঝবো যদি লাইট না থাকে তার মানে তখন 0, লাইট থাকে তার মানে তখন 1। সো আরেকটু যদি বলি, ইন্টেন্সিটি যদি বেশি থাকে তাহলে 1, ইন্টেন্সিটি কম থাকলে 0। তো এই কন্ডিশনটা আমি এই থ্রেশহোল্ড কন্ডিশনটা আমি সেট করে নিতে পারি। থিঙ্ক ইজ দ্যাট আউটার রিসিভিং এন্ডে কিন্তু আমাদের লাইট পড়ার ফলে কোথায় পড়ে? ডিটেক্টরে। ডিটেক্টর কি? সেমিকন্ডাক্টর ডিভাইস। সেখানে যে ইলেকট্রন হোল জেনারেট করে এটা ট্রান্সমিটিং এন্ডে সেই মেকানিজমটা নাই। সো এই এটার না এই ডিফারেন্সের কারণেই ট্রান্সমিটিং এন্ডে আমাদের থার্মাল নয়েজ তৈরি হচ্ছে না। তাহলে ট্রান্সমিটিং এন্ডে কোনো হিট তৈরি হয় না। হ্যালো, সেটা হয় ইলেকট্রিক্যাল সার্কিট লেভেলে হয়, অবশ্যই হয়, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল সার্কিট লেভেলে হয়, অপটিক্যাল লেভেলে হয় না। আমাকে অপটিক্যাল পোর্শনে, জি স্যার, অপটিক্যাল পোর্শনে যাওয়ার পরে যে তখন আর কোনো মানে হয় না। নয়েজ পাই না, আমরা তো তার আগ পর্যন্ত হয়। ইয়েস, তা তো হবেই। আমরা তো সেটা গরম হোক আরো বেশি গরম হোক, ইট ডাজ নট এফেক্ট মাই রিসিপশন। আমি তো এই থার্মাল নয়েজটা কেন আমার জন্য ইম্পর্টেন্ট, আমার রিসিভড সিগন্যালের সাথে আর কোনো গ্যাঞ্জাম আছে কিনা, সেটা হলো আমার সমস্যা। জি স্যার, অ্যাকচুয়ালি মানে আমাদের কনসেপ্টটা স্যার এই জন্য মানে প্রবলেম হচ্ছিল যে আমরা স্যার এর আগে একটা মানে কনসেপ্ট পড়ছিলাম এরকম স্যার, যে হচ্ছে যখন আমরা কোনো হচ্ছে সিগন্যাল যখন পাস করার সময় অপটিক্যাল মানে যখন সিগন্যালে কনভার্ট করে ফেলবো তার আগ পর্যন্ত কিন্তু স্যার ইলেকট্রিক্যাল পোর্শন, তো ওই জায়গাটাই কিন্তু থার্মাল নয়েজ হয়। এবং ওখানে কিন্তু ওই থার্মাল নয়েজ হোক আর যাই হোক, সেখানে আমার ওই নয়েজটা আমার কাজে আমাকে এফেক্ট করছে না। তো যেহেতু আমি রিসিভ করছি না, আমি ওখান থেকে মানে শুনতে যাচ্ছি না রিসিভ ট্রান্সমিটিং এন্ডে। তো এই জন্য ওই এন্ডের আমার এই থার্মাল নয়েজ থাকলেও, থার্মাল নয়েজ বলবো না, ওখানে হিট জেনারেট, আলটিমেট থার্মাল নয়েজ আমরা বলি হিট জেনারেট হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়। কিন্তু ওই হিট জেনারেট হলে আমার সমস্যা হচ্ছে না, কারণ আমার ট্রান্সমিটিং এন্ডে আমার কাজ শুরু হয় কোথায়? ওই যে আমি একটা লাইট যে তৈরি হয়, সেই লাইটটাকে আমি ওয়েভ গাইডের ভিতরে অপটিক্যাল ফাইবারের ভিতর দেয়া, সেখান থেকে আমার ট্রান্সমিশন শুরু হয়। সো সেই পার্ট থেকেই হলো আমার হিসাব, অপটিক্যাল লেভেল থেকে। আর রিসিভিং এন্ডে অপটিক্যাল লেভেল থেকে যখন আমি ইলেকট্রিক লেভেলে কনভার্ট করে নিয়ে আসি, এই কনভার্সনের সময় আমার সমস্যাটা তৈরি হয়। যখন লাইট ফাইবারের ভিতর দিয়ে যাচ্ছে তখনও কিছু সমস্যা তৈরি হয়, আবার সেই লাইট দিয়ে যখন আমি ডিটেকশন মেকানিজমটা ক্রস করছি সেখানেও নয়েজ তৈরি হয়। এই থার্মাল নয়েজটা হলো রিসিভিং এন্ডে অপটিক্যাল থেকে ইলেকট্রিক্যাল লেভেলে, অপটিক্যাল ডোমেন থেকে ইলেকট্রিক্যাল ডোমেনে কনভার্সনের সময় এই যে নয়েজগুলো হয়, যে সমস্যাগুলো হয় বা যে ইস্যুগুলো আসে, তার মধ্যে একটা হলো থার্মাল নয়েজ। এখানে আর হলো রেজিস্ট্যান্স, টিটা হলো টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার, হ্যাঁ, বিটা হলো ব্যান্ডউইডথ, পোস্ট ডিটেকশন ইলেকট্রিক্যাল ব্যান্ডউইডথ। নরমালি এটা আমাদের 10 MB, আমরা ধরে নিই 10 MB স্ট্যান্ডার্ড। কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট। সো এখানে টেম্পারেচার আছে, রুম যে টেম্পারেচার ইন টার্মস অফ অ্যাবসলিউট টেম্পারেচার। অ্যাবসলিউট টেম্পারেচার আমাদের যদি রুম টেম্পারেচার 27 ডিগ্রি হয়, তাহলে রুম অ্যাবসলিউট টেম্পারেচার কত? 300 ডিগ্রি। নর্মালি 273 হলো 273 প্লাস যে সেন্টিগ্রেড টেম্পারেচার, 273 প্লাস সেন্টিগ্রেড হিসাব করলে আমরা অ্যাবসলিউট টেম্পারেচারটা পেয়ে যাই, তাই না? জি স্যার। সো বি হলো ব্যান্ডউইডথ, কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর হলো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হবে কার রেজিস্ট্যান্স? ডিটেক্টরের। ডিটেক্টরের যে লোড রেজিস্ট্যান্স বলে এটাকে, লোড রেজিস্ট্যান্স। হ্যাঁ, in a resistor R, সেটা লোড রেজিস্ট্যান্স বলা হয়। সো দিস অল আর ইন দ্য রিসিভিং এন্ড। এখানে বি যেটা ব্যান্ডউইথ বলছে ওটা কি কেবলের?
এটা পোস্ট ডিটেকশন ব্যান্ডউইথ অফ দ্য সিস্টেম, হ্যাঁ, এটা ইলেকট্রিক্যাল লেভেলে। তো নর্মালি আমরা 10 মেগাহার্টজ ধরে নেই এটার রেঞ্জটা, এটা একটা স্ট্যান্ডার্ড ধরে নেই। এটা হলো আমাদের ইনফ্যাক্ট ফিল্টারের সাথে রিলেটেড। সো আপাতত ধরে নাও যে অ্যারাউন্ড 10 এমবি দেয়া থাকবে, নর্মালি দেয়া থাকে পরীক্ষার কোশ্চেন দেয়া থাকে, না দেয়া থাকলে 10 এমবি। ওকে, so then comes dark current. What is dark current? See, when there is no optical signal incident on the photodetector, a small reverse leakage current still flows from the device terminals. আমরা এবার বলি, ওই যে আমরা একটা বললাম যে আমাদের পিএন ডায়োড থাকে, পিএন ডায়োডের মধ্যে কিন্তু বায়াস ভোল্টেজ দেওয়া থাকে, এই বায়াস এবং রিভার্স বায়াস দেওয়া থাকে। রিভার্স বায়াস কেন দেওয়া হয়? কারণ রিভার্স বায়াস দিলে আমাদের ডিপ্রেশন রিজিয়নটা ওয়াইড থাকে। আমরা ডিপ্রেশন রিজিয়নের মধ্যেই কিন্তু আমরা অপটিক্যাল লাইটটা ফেলে, যাতে করে মোর নাম্বার অফ ক্যারিয়ার্স ক্যান বি জেনারেটেড। ওকে, এখন যেটা হয় যে এই যে রিভার্স বায়াস থাকে, রিভার্স বায়াস দিলে দেয়ার ইজ সাম কারেন্ট ফ্লো। যদি অপটিক্যাল সিগন্যাল নাও থাকে, স্টিল দেয়ার ইজ এ কারেন্ট ফ্লো, লিকেজ কারেন্ট বলা হয় এটাকে। And due to this leakage current, there will be some noise. Okay, so when there is no optical power incident on the photodetector, still a small reverse leakage current will flow from device terminals. আমরা সবাই জানি যে একটা ডায়োডকে যখন রিভার্স বায়াস দিয়ে রাখি, তখন অটোমেটিক্যালি there is a leakage current. এই লিকেজ কারেন্টের কারণেই আমাদের যে কারেন্টটা ফ্লো হয়, that is termed as the dark current. This dark current contributes to the total system noise. হ্যাঁ, তো এই dark current এর কারণে আমাদের টোটাল যে নয়েজটা হয় তার মধ্যে এটা অ্যাড করে, কিছুটা নয়েজ অ্যাড করে। and this noise can be written ID and ID. See, there is a bar on the top, তাই না? ID স্কয়ার উপরে একটা বার আছে। this bar means average, স্ট্যাটিস্টিক্যাল ফিগার। এটা সবসময় হয় এমন না, বেশি হয় একটু কমও হয়, বাট ইজ এভারেজ ফিগার। স্ট্যাটিস্টিক্যাল এভারেজ জন্য এই বারটা দেওয়া হয়। ই হলো ইলেকট্রন চার্জ, আইটি হলো ডার্ক কারেন্ট, বি হলো সে আগে আমরা ব্যান্ডউইথ জানি। সো আলটিমেটলি উই ক্যান গেট দ্য ডার্ক কারেন্ট। নর্মালি থার্মাল কারেন্টের তুলনায় ডার্ক কারেন্টটা অনেক কম থাকে। নাও দেয়ার ইজ এ কোয়ান্টাম নয়েজ. So when you say quantum noise, we can understand this is related to that quantum jump. Quanta is the light photon energy. Okay, আমরা আরো বলেছিলাম যে একটা এমিশন হয়, একটা স্পন্টেনিয়াস এমিশন অথবা অ্যাবজর্পশন যেটা হয়। দ্যাট মিনস একটা ইলেকট্রন যদি তার এক লেভেল থেকে আরেক লেভেল যায়, হায়ার লেভেল থেকে লোয়ার লেভেল, লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল, লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে আমরা গেলে বলি অ্যাবজর্পশন, আর হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে আসলে আমরা বলি এমিশন। সো এই এমিশন এর সাথে রিলেটেড যে পরিমাণ এনার্জি ট্রান্সমিশন হয়, সেটাকে এক্সপ্রেস করার জন্য আমরা কোয়ান্টাম শব্দটা ইউজ করি, কোয়ান্টা থেকে কোয়ান্টাম। সো যখন আমরা কোয়ান্টাম নয়েজ বলি, তখন এই উই টার্ম টু এ ফেনোমেনা যেখানে আমাদের ইলেকট্রনটা, রিমেম্বার আমরা ইলেকট্রন বলে যাচ্ছি, কখনো অ্যাটম বলেছিলাম। এই অ্যাটম, ইলেকট্রন এগুলো সিমিলার মিনিং এক্সপ্রেস করে, বাট কোনো রাইটার অ্যাটম বলে বসছে। অ্যাটম কিন্তু আসলে জাম্প করে না, অ্যাটম কিন্তু এক স্টেট থেকে আরেক স্টেটে যায় না, বাট এটাকে সিনোনিম করার জন্য বলা হয়েছে। তো আমরা ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন এবং ফ্রি ক্যারিয়ারের সাথে কনসিডার করি, তাহলে ইট মেক সেন্স, মোর বেটার সেন্স। সো সি দ্য equal to HF, আমরা এটা দেখে আসছি আর কি আগেও, the quantum behavior of electromagnetic radiation must be taken into account at optical frequency since HF greater than KT, and quantum fluctuations dominate over thermal fluctuations. যখন আমাদের HF is greater than KT, সময় দেখা যায় কি this noise due to quantum activity, the noise becomes dominant.
So এখানে কিন্তু this noise is absolutely statistical in nature, কারণ আমরা এর আগে দেখেছিলাম যে কি পরিমাণ ইলেকট্রন অ্যাবজর্পশনে পার্টিসিপেট করবে, কি পরিমাণ এটা এমিশনে পার্টিসিপেট করবে এবং কতক্ষণ ধরে দিস ইলেকট্রন উইল বি ইন দ্য ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ডে কতক্ষণ থাকবে, লাইফ টাইম কতটুকু থাকবে। These are statistical figures. Okay, so from that point of view, so আমাদের একটা probability term use করা হয়েছে to express this. So it is termed as কি, is found that probability PZ টা কি, of detecting Z photons, Z টা হলো কতগুলো ফোটন, Z photons in time period tau when it is expressed on average to detect Zm photons always the Poisson's distribution. এই যে একটা Z সংখ্যক ফোটন এই যে কন্ডাকশন ব্যান্ডে কতক্ষণ থাকবে তার একটা পয়জন ডিস্ট্রিবিউশন আছে, এক্সপ্রেশন আছে, সেটা হলো PZ equal to Zm power Z e to the power minus Zm, আর Z factorial. So Zm is equal to the variance of the probability distribution. What is variance? আমরা সাধারণত ধরে নিই this is the average square. এখানে আবার কিছু সিম্পলিফিকেশন করা হয়েছে, আরো কিছু এক্সপ্রেশনটাকে ব্যবহার করে ফাইনালি Zm এর এক্সপ্রেশন নিয়ে আসা হয়েছে, দ্যাট ইজ Zm ইকুয়াল টু N P0 tau Hm. So tau is equal to the average number of photons detected over time period Zm, and Re is the electron rate, that's Re generated by incident photons, is also shown or is defined as R equal to Np0 by Hm. So by this, when we know this Zm, then we can know the probability distribution of detecting photons in time period tau. That means this equation. So here unknown expression is Zm. So if Zm is known, then we can get an expression for Pz. Then comes digital signaling, quantum noise. See, in analog signal, we had status like from lower value to upper value, there is a continuation of values, their number of states. But in case of digital signal, we have only two states, 0 and 1. And 0 and 1, now so suddenly there is no optical signal is there, and suddenly there is some optical signal. So there is a straight way, we have got two states. Either you have signal or no signal corresponding to the data 0 and 1. So here we can define the noise more explicitly. কিভাবে? আমরা যদি 0 ট্রান্সমিট করি তাহলে এটার যদি ঠিক মতো ট্রান্সমিট না হয় তাহলে কি হবে? যদি 1 হয়ে যায় তাহলে আমরা ঠিক মতো হয় নাই, আর 1 যদি ট্রান্সমিট করি তাহলে যদি 1 না হয়ে যদি এটা 0 হয় তাহলে আমরা বলবো এটা ভুল। আদারওয়াইজ 1 ট্রান্সমিট করলে 1 পেলে তো আমাদের কোনো সমস্যা নেই, দ্যাট ইজ গুড, দ্যাট উই ওয়ান্ট। সো এখানে আমাদের আমরা প্রবাবিলিটি অফ এরর যেটা সেটা আমরা বের করার চেষ্টা করি, ডিফাইন করি P0/1। এটা হলো প্রবাবিলিটি অফ গেটিং 0 when 1 is transmitted। এটার সম্ভাবনা কতটুকু? probability of getting 0 when 1 is transmitted, that means ভুল হওয়ার সম্ভাবনা কতটুকু? that is e to the power minus Zm। Zm টা আমরা আগেই ডিফাইন করেছি। ওকে, নাও সো যেহেতু আমাদের
we have only two states, so we can get probability of two probabilities, 0 by 1 or 1 by 0. That means 0 transmitted, 1 received, অথবা 1 transmitted, 0 received, 0 transmitted, 1 received. So only two states we have. So that's how bit error rate can be predicted based on probability theory, whether we have error or not. So in optical communication system, whether even in wireless also, we can explain the probability error rate, BER, bit error rate. This is a probabilistic figure. So bit error rate can be expressed with your PE, probability of error. So probability error is expressed as e to the power minus ZM. Here is a one terminology, the quantum limit. What is quantum limit? See, to maintain the minimum pulse energy, that's E min, required to maintain a given bit error rate, which the receiver must satisfy, is known as quantum limit. That means আমাদের minimum pulse energy কত হলে আমরা acceptable একটা bitter rate পাবো, that energy level is termed as quantum energy. We have here a problem. See, this is wavelength 1 micrometer and bit error rate 10 to the minus 9. So we have to find out certain theoretical quantum limit, that's the minimum incident optical power required. So two problems. You just put your values there, then you can easily find out putting the values in the equation only. Okay, there is a term, dBm, conversion between dBm dB. Probably we have discussed it in our previous classes. Roll number 31. Roll 31. Roll 31. Hello. Roll 32. Roll 32. Hello. আমি নাই, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার আমরা। হ্যাঁ, কিন্তু 31 জবাব দেয় না কেন? বললাম যে আমরা এর আগের ক্লাসে একটা কথা বলেছিলাম। শারমিন কি বলেছিলাম বলো তো? শারমিন ইউএন, হ্যালো। জি স্যার। আমরা বলেছিলাম এই কথাটা আগেও তো ডিসকাস করেছিলাম। স্যার কোয়ান্টাম নয়েজ নিয়ে স্যার। ইয়েস। ওকে স্যার ভুলে গেছি স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা এর আগে ডিসকাস করেছিলাম যে ডিজিটাল সিগন্যাল যখন হয়, আর এখন বলছি যদি অ্যানালগ ট্রান্সমিশন হয়, অ্যানালগ ট্রান্সমিশনের সময় আমাদের কোয়ান্টাম নয়েজ হবে। আমরা ডিজিটাল সিগন্যাল হলে আমরা বিট এরর রেট আমরা ডিফাইন করতে পারি একভাবে, আর and that is also an indicator how our indicator for quality of the transmission, whether it is acceptable or not. রাইট। ও শারমিন এখন মনে পড়েছে, আমরা ডিবি এবং ডিবিএম এর উপর একটা হোয়াট ইজ ডিফারেন্স এটা ডিসকাস করেছিলাম বা কথা বলেছিলাম। some of you explained it very clearly. What is the difference between DB and DBM? Rule 46.
Rule 46. Hello. Rule 46. Yes, sir. Hey, what is the difference between dB and dBm? অ্যাকচুয়ালি এখন মনে আসতেছে না, তবে স্যার এখানে আমরা কিছু টার্মস পড়ছিলাম যে স্যার 3 ডেসিবেলের একটা মানে টার্ম পড়ছিলাম যে ডিবিটা ডেসিবেলে হয় আর হচ্ছে ডিবিএমটা স্যার মিলি ওয়াটে হয়। একটা হচ্ছে স্যার সিগন্যাল পাওয়ার, আর একটা হচ্ছে স্যার ওইটার উপর বেস করে অ্যাকচুয়ালি মনে আসতেছে না স্যার। যদি আমরা একটা পাওয়ার রেশিওর একটা ম্যানেজমেন্ট, একটা 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 মেজারমেন্ট। তো এই মেজারমেন্টটা হলো আমাদের ট্রান্সমিশন রিসিভ পাওয়ার এবং ট্রান্সমিশন পাওয়ারের মধ্যে যেই রেশিওটা। ওকে, তো এই রেশিওটা আমাদের রিসিভ পাওয়ারটা যদি আমরা কনসিডার করি ইন টার্মস অফ মিলিওয়াট, তাহলে আমরা ডিবিএম পাই। আর যদি আমরা ওয়াটে কনসিডার করি এটাকে, তাহলে আমরা রেফারেন্সটা যদি ওয়াট হয় তাহলে এটা হয় ডিবি। আচ্ছা, এখন ডিবি এবং ডিবিএম এর মধ্যে ডিবি এবং ডিবিএম এর মধ্যে ডিফারেন্সটা হলো 30 বাই এ ফিগার অফ 30। যদি আমরা যদি 10 ডিবি হয়, যদি আমরা ডিবিএম এ নেই, এটা হচ্ছে কত? 40 ডিবিএম। যদি আমাদের ডিবি যদি হয় 20, এটা যদি আমরা ডিবিএম এ নেই, তাহলে কত হবে? 30 যোগ হয়ে যাবে, স্যার 50 হবে স্যার। 50 হয়ে যাবে। ইয়েস, এই এই 30টা কোথেকে আসে? এটা আসে 10 log 10 log 10 কিউব, ওই 3টার সামনে আসে 3 × 10 = 30। ইয়েস, এক্স্যাক্টলি হ্যাঁ। তো ওইভাবে 30 চলে আসে। সো দ্যাট মিন্স ডিবি এবং ডিবিএম এর মধ্যে ডিফারেন্স হলো 30। ডিবি এবং ডিবিএম এর মধ্যে সংখ্যাগত ডিফারেন্স হলো 30। এটা হলো, এটা জাস্ট এটা মনে রাখতে হবে। ওকে, না let us now come to the analog transmission quantum noise. এটা হলো, আমরা আরেকটা ডিজিটাল ট্রান্সমিশন, এটা হলো কোয়ান্টাম analog transmission. Digital transmission এর সুবিধা হলো আমাদের we have got only two states of the electrical signal. It is either 0 or 1. But in analog transmission we do not have such state, the 0 or 1. সেখানে আমাদের আরো কিছু ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলো আমাদের কনসিডার করতে হয় for measuring the signal to noise, for measuring the quality of the transmission or reception, that has to be that should not go with the digital transmission. এখানে আমাদের যেমন শর্ট কারেন্ট আছে, এবং এই শর্ট কারেন্টের জন্য শর্ট কারেন্ট হল দ্যাট analog transmission of the optical fiber system, the quantum noise manifests itself as short noise. আমরা কোয়ান্টাম নয়েজ যেটা আমরা ডিজিটাল ট্রান্সমিশন দেখেছিলাম, সেটা এখানে বলা হয় শর্ট নয়েজ। কোয়ান্টাম নয়েজটাকে আমরা এখানে শর্ট নয়েজ হিসেবে ডিফাইন করব, which has Poisson statistics. Poisson statistics একটা মডেল। So the short noise current IS on the photocurrent IP is given by IS square equal to 2EBIP. এই বিটা হলো সেই আগের মধ্যে ব্যান্ডউইথ, আর আইপি হলো ফটোকারেন্ট, আইএস হলো কারেন্ট। সি বাম পাশটা হলো কারেন্ট আর ডান পাশটা হলো পাওয়ার। হ্যাঁ, সো কারেন্ট স্কোয়ার করলেই পাওয়ার হয়ে যায়। আচ্ছা, সো নেগলেক্টিং আদার সোর্সেস অফ নয়েজ যদি আমরা করি, তাহলে আমাদের এখানে সিগন্যাল টু নয়েজ হবে আইপি স্কোয়ার বাই আইএস স্কোয়ার, সিগন্যাল টু নয়েজ। এখন যদি আমরা সাবস্টিটিউট করি আমাদের আগের ইকুয়েশন থেকে আইএসটাকে সাবস্টিটিউট করি, যে 2EB যেটা আছে, তাহলে আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও হবে আইপি বাই 2EB। Then further simplification will turn into আমাদের পরের ইকুয়েশনটা, আইপির পরিবর্তে আমরা যদি ভ্যালুগুলো বসাই, তাহলে এটা আসবে সিগন্যাল টু নয়েজ ইকুয়াল টু NP0 by 2HFB. Then here we have a question.
since we signal to noise ratio for analog transmission, we know this is the formula. So we have n. This will be given for a particular transmission system. P0, it is the, it will also be given. H is a constant. F, it will be given for your optical in terms of optical band wavelength, and B is the optical power. See here, post detection bandwidth is 5 megahertz, so B is 5 megahertz. আচ্ছা, assuming ideal detectors ধরা হয় তাহলে আমাদের quantum noise on the signal, calculate the incident optical power necessary to achieve an SNR of 50 dB. So এই পার্টটা 50 দিয়ে আছে, এই পার্টটা 50। এখানে আমাদের যেহেতু আমাদের বলেছে যে এটা স্ট্যান্ডার্ড একটা রিসিভার, সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো বসাতে পারি। হ্যাঁ, সো আমাদের at 1 মাইক্রোমিটার লেন্থ, যদি আমাদের 1 মাইক্রো লেন্থ ধরি 1 মাইক্রোমিটার, তাহলে এদের ফ্রিকোয়েন্সি কত আসবে? n যদি আমাদের 1 ধরা হয়, স্ট্যান্ডার্ড যদি 1 ধরা হয়, তাহলে we can find out the P0. Ultimately আমাদের রিমেম্বার সিগন্যাল টু নয়েজ রেশিও দেওয়া আছে 50। তো এখান থেকে আমরা s by n বের করতে পারি, and s by n টা বের করার পর this will be used straight away. ফ্রিকোয়েন্সির মানটা কোথেকে আসলো? জি আবার বলো। ফ্রিকোয়েন্সি f এর ভ্যালুটা, f এর ভ্যালুটা কোথেকে আসলো? আমাদের এখানে ধরেছে, আমাদের একটা ব্যান্ডউইথ ধরে, সরি ওয়েভলেন্থ ধরেছে 1 মাইক্রোমিটার। is a wavelength. জি স্যার। At 1 micrometer, আমাদের f equal to m lambda. F, sorry, c equal to c টা is a c equal to আমাদের f lambda. লাইট ভেলোসিটি, আমরা লাইট ভেলোসিটি আমরা জানি, লাইট ভেলোসিটি 3 into 10 to the power 8, আর যদি এটা কিলোমিটার 5। আচ্ছা, so মিটার হিসেব করলে 3 to the power 8, so c equal to f lambda. So যদি আমরা ল্যামডার মান জানি, তিনটে ভ্যারিয়েবল তো, c এর মান জানি স্ট্যান্ডার্ড, f এবং ল্যামডা। ল্যামডার মান যদি আমরা জানি, তাহলে আমরা f এর মান বের করতে পারি। তো এইভাবে f করতে পারি। নাজমা, নাজমা, ওকে। সো এখানে আমাদের P0 বের করলো এটা, আর এটাকে ডিবিএম যদি আমরা নিতে চাই, এটা ন্যানো, না ন্যানো ওয়াট। সো ন্যানো ওয়াটটাকে আমরা যদি P0 নিয়ে আসি, তাহলে look like this. Receiver noise, হ্যাঁ, receiver noise in order to investigate the optical receiver in general greater detail, we need to consider the relative importance and interplay of the various types of noises. The noise is dependent on both method of demodulation and type of device used in detector. Remember, now it has given an additional insight. আমাদের যেই রিসিভারটা আছে, এটা PN diode and its material, তার উপর ভিত্তি করে, ডিপেন্ড করে, we will have noise, more noise or less noise. যদি আমাদের PIN হয়, তাহলে আমাদেরকে অ্যাভারেন্স ব্রেকডাউনের ব্যাপারটা নিয়ে আসতে হবে। দ্যাট মিনস সেখানে আমাদের রিসিভারের উপর নির্ভর করে, রিসিভারের ম্যাটেরিয়াল, ওটা হলো কনসেপচুয়াল পার্ট, দ্যাট মিনস আইডিয়াল পার্ট। আর এরপরে বললো যে যদি আমাদের রিসিভারটা ডিফারেন্ট হয়, তার উপর ভিত্তি করে নয়েজটাও ডিফারেন্ট হবে। আচ্ছা, এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে আমাদের, যে নয়েজটা কেমন হবে। ব্লক এক্সপ্লেন অফ দ্য ফ্রন্ট এন্ড অফ দ্য অপটিক্যাল রিসিভার শোয়িং দ্য ভ্যারিয়াস সোর্সেস অফ নয়েজ। একটা কি হয়, অপটিক্যাল সিগন্যাল, এটা আমাদের ফাইবারের ভিতর দিয়ে আসছে, এই যে আসলো। এখন আসছে কি ফটো ডিটেকশন, যেখানে আমরা আমাদের PN ডায়োডটা আমরা রেখে দেই, সেখানে কি কি নয়েজ হয়, কোয়ান্টাম নয়েজ, ডার্ক নয়েজ, ব্যাকগ্রাউন্ড নয়েজ, বিট, this also creates a noise from incoherent carrier. Okay, then average gainটা হয় একটা, যদি আমাদের কি হয়,
নয়েজটা কখন জেনারেট হবে, যদি আমাদের এটা হয় র্যান্ডম গেইন মেকানিজমটা আমরা ইনক্লুড করি তখন অ্যাভালান্স গেইন। তারপর হচ্ছে ডিটেক্টর লোড বায়াস, এটা হলো থার্মাল নয়েজ, রিমেম্বার ডিটেক্টর লোড বায়াস। So this is also in the detector. Then amplifier, electronic gain, এখানে কি নয়েজ হয়, থার্মাল, এখানেও থার্মাল নয়েজ হয়। দেন ডিভাইস কি আছে, অ্যাক্টিভ এলিমেন্ট, সেটার কারণে হয়। অ্যান্ড সারফেস লিকেজ কারেন্ট, এটার কারণে হয়। দেন উই গেট ইলেকট্রিক সিগন্যাল। সো অপটিক্যাল সিগন্যাল আসছে, ইলেকট্রিক সিগন্যাল আমরা পাচ্ছি, মধ্যখানে দেয়ার ইজ এ গুড নাম্বার অফ সোর্স নয়েজেস। একটা নয়েজ ফটো ডিটেক্টরের কারণে একটা নয়েজ, লোড বায়াসের কারণে একটা কারেন্ট, একটা নয়েজ, আর একটা হলো অ্যাম্পলিফায়ারের কারণে একটা নয়েজ। সো ডিফারেন্ট তিনটা এখানে রিজন আর এখানে ব্যালেন্স গেইনটা কি জিনিস? ব্যালেন্স গেইনটা হলো আমরা কি ধরনের ডায়োড ইউজ করছি। পিআইএন যদি হয়, পিএন ডায়োড হয়, পিআইএন যদি হয়, অ্যাভেলেন্সটা হলো সাডেন রিজেনারেশন, হাই রিজেনারেশন। অ্যাভেলেন্স বলতে আমরা সে বুঝি কি হাই রিজেনারেশন, হাই rate of generation of carriers. So that means এটা কি ধরনের, আমরা মনে হচ্ছে আমরা জেনার ডায়োড পড়েছিলাম, জেনার ডায়োডের এক ধরনের বৈশিষ্ট্য ছিল আপ টু সার্টেন level it does not conduct, and after certain voltage level it starts conducting 100%. So that is also avalanche breakdown. জেনার ডায়োডটাও একটা avalanche breakdown এর কারণে হয় কন্ডাকশনটা আসে। সেম ওয়েতে আমাদের যেই পিএন ডায়োড যে ব্যবহার করছি, আমরা বলেছি যে আমরা এটা রিভার্স বায়াসে দেই, এবং সেখানে আমাদের কি করে, আমাদের ক্যারিয়ার জেনারেট করে। এই ক্যারিয়ার জেনারেশনটা যদি সাডেনলি খুব হাই জেনারেশনে নিয়ে যায়, যেমন আমরা পিএন ডায়োড এবং পিআইএন ডায়োড, এই বিভিন্ন ডায়োডের কনফিগারেশনের কারণে এই জেনারেশন অফ ক্যারিয়ার ক্যান বি ভ্যারিড। সো যখন হাই জেনারেশনটা হয়, সেখানে আমরা বলি ওটাকে বলি অ্যাভালান্স গেইন, এবং এই অ্যাভালান্স গেইনের কারণে এডিশনাল নয়েজটা হয়। হ্যাঁ, excess of random gain mechanism. So this will be dependent on the type of detector that you are using. Normally PN diode, PIN diode এই avalanche breakdown টা হয়, and this avalanche পিআইএন ডায়োডটা কি? পিএন ডায়োড আমরা সর্বশেষ শুধু পিএন ডায়োড পড়েছিলাম, অনলি দুইটা মাত্র সেকশন। হ্যাঁ, আর পিআইএন ডায়োডটাও আরেকটা ডায়োড, সেখানে এডিশনাল আরো লেয়ার থাকবে। হ্যাঁ, এন্ড ওটার ব্রেকডাউন মেকানিজমটা আর একটু ডিফারেন্ট হয়, এবং সেখানে সাডেন রাইজটা হবে বেটার, মোর দেন পিএন ডায়োড। ওকে, সো পিএন এবং পিআইএন ফটো রিসিভার আমরা যদি কনসিডার করি, সেখানে আমাদের যে মেইন সোর্স অফ ফটো ডায়োডের উইদাউট ইন্টারনাল গেইন আর দ্য ডার্ক কারেন্ট নয়েজ এবং কোয়ান্টাম নয়েজ। আমরা যদি কি বলি, ইন্টারনাল গেইন যদি আমরা কনসিডার না করি, তাহলে দুইটা নয়েজ থাকবে পিএন রিসিভারে, সেটা এবং এই সবগুলো নয়েজের আমরা যদি ফাইনাল যোগফলটা আমরা যদি অ্যাড করি, তাহলে যে ফটো আইডি প্লাস আইপি plus IP background, all currents will be added to get total current, total noise. And এখানে আমাদের যেই এর আগে আমরা দেখেছিলাম যে আইটি স্কোয়ার, আমরা এটা আগে পার্টে দেখে আসলাম যে আইটি স্কোয়ার আমাদের যে থার্মাল নয়েজের যেই অ্যাভারেজ এটা ছিল, ভ্যালুটা ছিল, সেটা 4 kTB by RL। এখান থেকে আমরা আইপি এই যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনের পরিবর্তে আমরা ভ্যালুগুলো বসালেই এই ফর্মটা আসবে। এখানে এনটা হলো 60% গেইনটা, এখানে ওয়েভলেন্থে দেওয়া আছে 0.9 মাইক্রোমিটার, ডার্ক কারেন্টের পরিমাণ অ্যামাউন্ট আছে 3 ন্যানো অ্যাম্পিয়ার,
লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে 4 কিলো। লোডের কথা বলছিলাম একটু আগে, যে আমাদের আর এর ভ্যালুটা কি, সেই আরটা হলো 4 কিলো ওহম। তার ভ্যালুগুলো দিলেই we can get the result. এখানে আমাদের আরেকটা ডায়াগ্রাম দেওয়া আছে, যেটা আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দ্য ফ্রন্ট এন্ড অফ এন অপটিক্যাল ফাইবার। আমরা এর আগে দেখেছিলাম যে শুধু নয়েজ সোর্স গুলো দেওয়া আছে, বাট ওখানে সোর্সের নাম দেওয়া আছে অনলি, বাট এখানে একটা সিস্টেমেটিক্যালি যে আমাদের কম্পোনেন্ট যেগুলো থাকে সেগুলো দেওয়া আছে, যে এই যে আমাদের ফাইবার থেকে যেই লাইটটা আসে, সেই লাইটটা ফেলা হয় একটা সেমিকন্ডাক্টর ডিভাইসে, এইটা হলো সেই ডিটেক্টর। এরপরে আসে আমাদের একটা ক্যাপাসিটেন্স, এর প্যারালালে একটা ক্যাপাসিটেন্স ধরা হয় সার্কিট মডেল সার্কিট করার জন্য। So these two will form detector circuit. Then RL will form the load resistor, so resistor part, and RA is the amplifier part. RA and CA, resistance and capacitance, এই দুইটা মিলে হবে আমাদের amplifier contribution. So যদি আমরা একটা অপটিক্যাল ফাইবার ফ্রন্ট এন্ডে টোটাল নয়েজ জেনারেটর যেগুলো আছে সেটাকে কনসিডার করি, তাহলে আমরা তিনটে পার্ট পাবো। একটা হলো ডিটেক্টর, একটা হলো লোড রেজিস্ট্যান্স, আর একটা হলো অ্যাম্পলিফায়ার। দিস থ্রি কম্বাইনলি will contribute to the noises. So if we can find out the noise, then we can find the signal to noise ratio, and that will give us the bit error rate, bit, how much it is acceptable for us to, whether the system is okay or not, that means acceptable or not. এই অ্যাভালান্স ফটোডায়োড যখন আমরা ইউজ করবো APD, তখন আমাদের একটা ভ্যালু আসবে এম, এডিশনাল একটা এম আসবে। এই এম ইজ দ্য মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, and that will be additional term that will be used for calculating the signal to noise ratio. Then we'll discuss now, after 5 minutes break, analytical evaluation of combined influence of polarization or dispersion and good velocity dispersion on the bit rate performance of optical fiber, of optical homodyne quadrature phase shift keying systems. So it is when we say optical homodyne quadrature, optical homodyne, that it is coherent detection, part of coherent detection. So we will see that in our discussion after 5 minutes. Any questions so far? স্যার হ্যালো Yes, madam, বলেন। স্যার, আমার একটু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, আপনি যদি কাইন্ডলি অ্যালাউ করতেন আমি Yes, go ahead. Yes, কোর্স কি ক্লাস ক্যাপ্টেন কে একটু, সিআর কে একটু নোট করে দিও। সিআর, ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। So after 5 minutes we meet again with a new topic that I already gave you the reference material. After that we'll see the presentation for today's presentation. So 10 minutes then, sir. খুব বেরহম হয়ে যাচ্ছে না, আমরা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে কথাবার্তা বলা, বক বক করছি আমি। হ্যাঁ Sir. বেশিক্ষণ হয়ে গেছে, এত ওই যে পরেরটা বেশি কথা বলবো না, শর্টকাট। ওকে, 4টায় শেষ করে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমরা 53 না, 4টায়। ওকে, আল্লাহ হাফেজ।
is me and my supervisor. This title is Analytical Evaluation of the Combined Influence of PMD and Group Velocity Dispersion. দুইটাই dispersion. একটা হলো PMD, একটা হলো Group Velocity Dispersion, যা GVD, PMD and GVD. On the bit error rate performance of optical homodyne quadrature phase shift keying system. Okay, that means PSK system, QPSK system, and that is definitely coherent detection, because you know, this direct detection system cannot keep the phase information. What is the difference between another important difference between coherent detection in optical fiber system and direct detection is that the phase information is not found in direct detection, but phase information can be preserved in coherent detection. That's how in coherent detection we can use multi-level modulation formats or complex modulation formats, since we can keep the phase information. Okay. Roll number 31. আছে 31? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। তোমাকে একটু খুঁজছিলাম, পাই নাই। স্যার ডিসকানেক্টেড ছিলাম স্যার একটু। সেটাই তো বললাম, একটু ডিসকানেক্ট ছিল মনে হয়। তুমি কোথায় আছো? স্যার আমি এখন স্যার বাড্ডায় আছি। হ্যাঁ স্যার বাড্ডাতে স্যার। বাড্ডা তো কাছেই, বাড্ডা আমাদের কাছেই, তো ডিসকানেক্ট হবে কি করে? স্যার এই শুক্রবারে স্যার নেট খুব ঝামেলা করে স্যার। ডাটা ইউজ করবা? ডাটাতে রুমে ডাটা পায় না স্যার। Okay, see, like any paper, I mean paper means any publication in technical journals, it will have normally an abstract, an introduction, and then a system model and theoretical analyze. System modeler যদি পরে either can be experimental part or straightway and then discussion, অথবা system model পরে there might be some theoretical analysis, then experimental results. Okay, result and discussion is part in the experimental results, and also along with the discussion, and finally is the conclusion. And also see acknowledgement is there, if any. For us, for me, I had the recommendation like acknowledgement like this. Okay, so what we worked here. Roll number 31, 31 about the 32. Can you please read it for us? 32. Roll 32. Hey, 32. Roll 33. Hello. Can you read it for us? Introduction to start করব না abstract Please. থেকে? No, abstract টা। আচ্ছা ঠিক আছে স্যার। A theoretical approach in presented to evaluate the bit error rate performance of an optical fiber transmission system with quadrature phase shifting keying QPSK. Modulation under the combined influence polarization mode dispersion PMD and group velocity dispersion GVD in a single mode fiber SMF. The analysis is carried out without and with polarization division multiplex PDM transmission considering a coherent homodyne receiver. The probability density function PDF of the random phase fluctuations due to PMD and GVD at the output of the receiver and is determined analytically.
considering the PDF of differential group of delay, DGD, to be Maxwell distribution and that of GVD to be a Gaussian approximation. The exact PDF of the phase fluctuation due to PMD and GVD is also evaluated from its moment using a Monte Carlo simulation technique. Average bar is evaluated by averaging the conditional bar over the PDF of the random phase fluctuation. The bar performance results are evaluated for different system parameters. It is found that the PDM QPSK coherent homodiene system suffers more power penalty than the homodiene QPSK system without PDM. A PDM QPSK system suffers a penalty of 4.3 dB, whereas power penalty of QPSK system is 3.0 dB at bar of 10 to the power minus 10 for DGD of 0.8 dB and GVD of 1700 PS per nm. What is PS? Picosecond. Picosecond are nm. Yes. Nanometer. Analytical results are compared with experimental results reported earlier and found to have good conformity. Sorry. Okay. See, we have come across here several new terms. Introduced হচ্ছে আমরা নতুন লাগছে তো সাবরি সরি স্যার আমার নেটের জন্য আমি শুনতে পাইনি বললাম তোমার আচ্ছা আমি আবার শেয়ার করে দিচ্ছি বললাম এখানে নতুন টার্মটা কি পেয়েছো স্যার তোমাকে দেখতে পাচ্ছি না তোমাকে অন্ধকার লাগছিল সরি স্যার আমার লাইট অফ একটা মিনিট স্যার লাইট অন করে আসছি যদি আমরা টার্মগুলো সম্পর্কে ক্লিয়ার না হয় তাহলে তো সামনে গিয়ে বুঝবো না হ্যাঁ লেট আস some of the terms যেটা মনে হচ্ছে যে নতুন এরকম একটা টার্মস এর কথা বলি হ্যালো স্যার আপনার কথা ভেঙে ভেঙে যাচ্ছে স্যার বলছি নতুন কোন টার্ম তুমি পেয়েছো এখানে তোমার কাছে কোনো নতুন টার্ম পেয়েছো এখানে মনে হচ্ছে নতুন কোনো টার্ম আছে এখানে হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি আমার মনে হয় নেটটা খারাপ আমি ভালো করে শুনতে পাচ্ছি না আমি একটু নেটটা চেঞ্জ করে আসি স্যার রোল নাম্বার 34 রোল 34 রোল 34 ওয়ালাইকুম কই দেখা যায় তোমার দেখা যায় না কই তুমি 34 স্যার হ্যাঁ বললাম এখানে কোন নতুন টার্ম দেখা যাচ্ছে যেটা আগে আসে নাই আমাদের ডিসকাশনে আসে নাই বা তুমি জানো না এরকম টার্ম আছে এখানে যেগুলো এখানে আছে স্যার ম্যাক্সিমামই স্যার এর আগে শুনেছি ভেরি গুড হোয়াট ইজ মন্টে কার্লো সিমুলেশন
স্যার এটা তো নতুন টার্ম স্যার। এই চুপ করো, ও শুনছে, তুমি তুমি ওরে ইয়ে করছো কেন? সে তো শুনতে পারছে। নাজবুন নাহার না, নাজবুন নাহার, রুম 1, রোল 1। জি স্যার। ও তো শুনতে জানে। স্যার আমি বলিনি তো স্যার, শারমিন শবনম আপু বলেছেন। স্যার আমি বলেছি স্যার। ও আচ্ছা, শারমিন, হ্যাঁ। না, ও তো শুনেছে। স্যার এইটা একটু বুঝাই দিলে ভালো হয় স্যার, এখানে যে পোলারাইজেশন ও বলছে। কি হ্যালো হ্যালো, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, নেটের জন্য কেটে কেটে আসছে। স্যার আপনার ভয়েসটা ব্রেক হয়ে যাচ্ছে স্যার মাঝে মাঝে। হ্যালো স্যার। আমার ওকে, আমি বুঝতে পারছি। ওয়েট 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 ওয়েট, আমি ডাটা দিচ্ছি, দেখি। হ্যাঁ, কাফি শুনতে জি পাচ্ছ স্যার, এখন? শুনতেছি স্যার এখন। ওকে, নাও আই এম ইন ডাটা। হ্যাঁ, ওকে, বলতে চাচ্ছিলাম, তুমি তো শুনতে পেরেছো সবগুলো টার্মই নাকি তুমি শুনেছো। হোয়াট ইজ মন্টি কার্লো সিমুলেশন? Sir, Monte Carlo simulation is used to predict the probability of different outcomes when the intervention of the random variables. হাউ? Sir, details তো স্যার জানা নাই স্যার। গুগল এটাই লেখা আছে নাকি? জি স্যার। শারমিন, জি স্যার। বুঝতে পেরেছো? গুগলে শুধু এটুকুই লেখা আছে। স্যার এখানে অনেকগুলি টার্ম আছে স্যার, আমরা আসলে পুরোপুরি মানে হয়তো অনেকে আমরা ডেফিনিশনটা বা জাস্ট মানে মিনিংটা জানি, কিন্তু স্যার পুরোটা জানি না। যেমন স্যার মন্টি কার্লো সিমুলেশন, তারপরে হচ্ছে স্যার ফুল গসিয়ান ডিস্ট্রিবিউশন, যেটা এটার এক্সপ্লেনেশন মানে জাস্ট কি জিনিসটা জানি স্যার, কিন্তু এটা আসলে স্যার কিভাবে কাজ করে। গসিয়ান ডিস্ট্রিবিউশন, মন্টি কার্লো ডিস্ট্রিবিউশন, তারপরে তোমার কিউপিএসকে কোয়াড্রেচার ফেজ শিফট কি, এটা হ্যাঁ, আমরা জানি না স্যার। কিউপিএসকে, তারপরে হ্যাঁ আমি এটা জানি হয়তো, যে হোমোডাইন। এই টার্ম গুলো শুনেছি কিন্তু ডিটেলস আর ওভাবে হ্যাঁ, তুমি গুগল করে দেখতে পারো, তো হুট করে গুগল দেখে ফেলতে পারো। মেইন কাজ কি হয়েছে স্যার এইটাতে? অ্যাবস্ট্রাক্টে তো সবটাই লেখা আছে, মানে এখানে মেইন কি কাজটা হয়েছে তারপর তো টার্মগুলো দেখবো। এই দেখতে পারি না, আমি ভূতের কাছ থেকে কথা শুনতে চাই না, ঠিক করে সামনে আসো, কথা বলো। হ্যাঁ, স্যার এখানে মেইন কাজ কি হয়েছে স্যার, এটা আসলে বুঝি নাই। এখান থেকে এটাই? জি স্যার, অ্যাবস্ট্রাক্টে কে বলছো এটা? স্যার 25 রোল। কই তুমি, কই? স্যার ক্যামেরা তো অন করা। কই, আমি তোমার দেখি না তো তোমাকে। See? আগে দেখতে পাও? কাফি দেখতে পাও ওকে? রোল 25 কে দেখতে পাও? না স্যার। স্যার অন্যদেরকে না, দেখা যায় না। অন্যদেরকে দেখতে পাই। শারমিন তো একদম সবসময় অনলাইন হয়ে বসে থাকে, দেখো, সবসময় অ্যাক্টিভ। স্যার ক্যামেরা তো অন করা স্যার। তুমি কি আমাকে দেখতে পাও? জি স্যার। কিন্তু আমি তোমার দেখতে পাই না কেন? ওকে, তোমার কোশ্চেনটা কি আবার বলো। স্যার অ্যাবস্ট্রাক্টের মধ্যে কি কি কাজগুলো হয়েছে এখানে কি কাজ করেছি? জি স্যার। এই যে টাইটেল দেখো, analytical evaluation of the combined effect of PMD and GBD on bit error rate performance. So ultimately bit error rate এর উপর, মানে GBD এবং PMD, GBD and PMD, এই দুইটার কম্বাইন্ড ইফেক্ট কেমন হবে অন bit error rate, মানে বিট এরর রেট বাড়বে না কমবে, বা কেমন হয় এই দুইটার বাড়া কমার সাথে বিট এরর রেট কেমন বাড়ে কমে, এটাই আমরা ক্যালকুলেট করেছি। কি রকম সিস্টেমে? এটা হলো হোমোডাইন সিস্টেমে।
আর মডুলেশন ফরম্যাটটা কি? কিউপিএসকে। কিরকম সিস্টেমে? কোহেরেন্ট সিস্টেমে। কোহেরেন্ট সিস্টেম কিরকম? হোমোডাইন কোহেরেন্ট সিস্টেম। স্যার হোমোডাইন কোহেরেন্ট সিস্টেমটা কি স্যার? শারমিন, এটা কিন্তু ইয়ে না, নতুন না, এটা পুরনো টার্ম। এটা না স্যার, হোমোডাইনটা স্যার আমরা জানি না স্যার, আমি জানি না স্যার। আচ্ছা, ওকে ওকে। কোহেরেন্ট সিস্টেম, হোয়াট ইজ কোহেরেন্ট ডিটেকশন? বিনতে, হোয়াট ইজ কোহেরেন্ট ডিটেকশন? হোয়াট ইজ কোহেরেন্ট ডিটেকশন? কোহেরেন্ট ডিটেকশনটা এখন মনে হচ্ছে না। এখন মনে পড়ছে না। গুড। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারা যায় এখন মনে পড়ছে না, কিন্তু মোটেই বুঝতে না পারাটা নট গুড, তাই না? যাক, মেবি হচ্ছে লাইট ওয়েভটা মানে বাহিরে পাস হতে পারবে না, এরকমটা কি? ওকে, চোখ দেখতে পাচ্ছ বড় করে? জি স্যার, ভুল হয়েছে আনসারটা। মানে ইজ নট রাইট। ওকে, বলি কোহেরেন্ট ডিটেকশন, আমাদের ডিটেকশনটা দুই রকমের, একটা হলো ডাইরেক্ট ডিটেকশন, একটা হলো কোহেরেন্ট ডিটেকশন। আমরা ডাইরেক্ট ডিটেকশন সম্পর্কে কথা বলেছিলাম যে লাইট সরাসরি পড়বে কোথায়? একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে পিএন জাংশনে বা ওই ডিপ্লেশন রিজিয়নে, সেখানে হোল এবং ফ্রি ইলেকট্রন জেনারেট হবে সো এটা হলো ডাইরেক্ট ডিটেকশন সিস্টেম। আর কোহেরেন্ট ডিটেকশন সিস্টেম হলো কেমন? যে সিস্টেমে আমাদের রিসিভিং এন্ডে আমরা একটা সোর্স থাকবে, আমাদের ট্রান্সমিটিং এন্ডে একটা সোর্স আছে। ট্রান্সমিটিং এন্ডে কি সোর্স কি করে? ক্যারিয়ার জেনারেট করে। আর রিসিভিং এন্ডে আরেকটা সোর্স থাকবে যে ঠিক একই রকমের সোর্স তৈরি করবে, একই ফ্রিকোয়েন্সির সোর্স তৈরি করবে। করে এই দুটো লাইট কি করবে? বিট করানো হবে। আমাদের ট্রান্সমিটিং এন্ড থেকে যেই ক্যারিয়ারটা আসবে সেখানে শুধু ক্যারিয়ার থাকবে না, সেখানে থাকবে ক্যারিয়ার এবং সিগন্যাল, তাই না মিন্টে? ওখানে আমাদের ট্রান্সমিটিং এন্ড থেকে যে সিগন্যালটা আমরা রিসিভিং এন্ডে পাবো, সেখানে সেই ক্যারিয়ারে দুটো জিনিস থাকবে, ক্যারিয়ার প্লাস আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল, তাই না? নাহলে তো শুধু ক্যারিয়ার সাথে লাভ নাই। আমাদের ক্যারিয়ার এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল এই দুটোই থাকবে আমাদের রিসিভ সিগন্যালে, যেটা আমরা পাবো ট্রান্সমিটিং এন্ড থেকে পেয়ে যাব। আর লোকালি আমরা আরেকটা ক্যারিয়ার জেনারেট করব, সেম সমান ক্যারিয়ার জেনারেট করব, করে আমরা এই রিসিভড সিগন্যাল যেটা হলো ক্যারিয়ার প্লাস ইলেকট্রিক্যাল সিগন্যাল আর আরেকটা লোকালি জেনারেটেড ক্যারিয়ার এর সাথে বিট করাবো, মিক্স করাবো। মিক্স করানো বিট করার মধ্যে ডিফারেন্স আছে, আমি বোঝানোর জন্য বলছি যে আমরা মিক্স করাবো, আসলে কিন্তু আমরা বিট করাবো। এই বিট করালে হয় কি, দুইটার বিটিং এর ফলে নতুন একটা ফ্রিকোয়েন্সি তৈরি হবে, সেটা হবে দুইটার বিয়োগ ফলের সমান, দুইটার যোগ ফলের সমান এন্ড মাল্টিপল হারমোনিক্স। আমরা শুধুমাত্র দেখবো দুইটার বিয়োগ ফলের রেজাল্টটা দেখবো। সো একটা সিগন্যাল হলো এফ প্লাস ডি, মানে ডাটা, এফ হলো ক্যারিয়ার, এফ প্লাস ডি, আর লোকালি জেনারেট হলো কি শুধু এফ। এই দুইটা যদি বিট করানো হয়, দুইটার মধ্যে বিয়োগ হলে কি হবে? এফ প্লাস ডি মাইনাস এফ, তাহলে এফ এফ কাটা যাবে না? দুইটা ক্যারিয়ার একটা একটাকে ইয়ে করবে, অ্যাট্রিবিউট করবে, একটা একটা বাদ মাইনাস করে দিবে, আর থাকবে শুধু ডাটা থাকবে। সো যদি আমাদের রিসিভড ক্যারিয়ার আর লোকালি জেনারেটেড ক্যারিয়ার একই ফ্রিকোয়েন্সির হয়, তাহলে একটা আরেকটাকে ডিলিট করে দিবে, আর শুধু থাকবে আমাদের ডিজিটাল সিগন্যাল থাকবে, শুধু অডিও সিগন্যাল বা ডাটা সিগন্যালটা শুধু থাকবে আমাদের। সেই ডাটা সিগন্যালটাই আমরা পরে অনওয়ার্ড প্রসেস করব। এটা হলো আমাদের কি কোহেরেন্ট ডিটেকশন। আর হোমোডাইন কখন বলবো? যখন যে সিগন্যাল আসিতেছে তার ক্যারিয়ার সিগন্যাল এবং লোকালি জেনারেটেড সিগন্যাল যদি হুবহু একই সমান হয়, তাহলে দে উইল ক্যান্সেল ইচ আদার, শুধুমাত্র ডাটা থাকবে। এই সিস্টেমটা হলো হোমোডাইন। আর যদি যে সিগন্যাল আসতেছে এবং লোকাল যেই ক্যারিয়ার, দুইটার মধ্যে যদি একটা ডিফারেন্স রেখে দিই আমরা,
একটা ফিক্সড ডিফারেন্স রেখে দেই, সেটা হবে আমাদের হিট টু ডাইন কোহেরেন্ট ডিটেকশন। তখন একটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি তৈরি হবে, যেটা ডিফারেন্স হচ্ছে সেটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি তৈরি হবে। সেই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি থেকে আমরা আমাদের অডিও সিগন্যালটা বের করে নিব বা ডাটাটা বের করে নিব। সো আমাদের এই হোমোডাইন মানে হলো আমাদের ট্রান্সমিটিং এন্ডের ফ্রিকোয়েন্সি এবং রিসিভিং এন্ডের যে জেনারেটর ফ্রিকোয়েন্সি থাকবে বা ক্যারিয়ার থাকবে, both will be equal and they will cancel each other, giving us only the digital signal বা desired signal. সেটাই হলো আমাদের হোমোডাইন কোহেরেন্ট সিস্টেম। সো হোমোডাইন শব্দের অর্থ বলতে আমার লাগছে এতক্ষণ। নাও কাম টু QPSK. What is QPSK? Who knows? আর হ্যালো, এতটুকু জানি স্যার এটা একটা মডুলেশন টেকনিক এবং এটার মানে স্যার হচ্ছে কোয়াড্রেচার ফেজ শিফটিং, মানে 4, মানে কোয়াড্রিপল মিনস তো স্যার 4, তো এটা 4 8 এভাবে স্যার যায় স্যার, কিন্তু স্যার টেকনিকটা কিভাবে কাজ করে স্যার জানি না। ওকে, আচ্ছা আমি বলি। কোয়াড্রেচার ফেজ শিফটিং এটা হলো কি, আমরা শুধুমাত্র আমাদের রিয়েল অ্যাক্সিসে ডাটা আমরা ট্রান্সমিট করতাম। দ্যাট মিনস 0 হলে, ডাটা যদি 0 অথবা 1 হয়, তাহলে আমরা কি করতাম, হরিজন্টাল লাইনে ধরে নেই রিয়েল অ্যাক্সিসে, আর এটা হলো ভার্টিক্যাল অ্যাক্সিস, হলো ইমাজিনারি অ্যাক্সিস। শুধু হরিজন্টাল অ্যাক্সিসে বা রিয়েল অ্যাক্সিসে আমরা যদি ডাটা আমাদের 0 হয়, তাহলে আমাদের সিগন্যাল হবে 0 বা ইন্টেন্সিটি হবে 0 বা ইন্টেন্সিটি হলো -1। আর যদি আমাদের ডাটা যদি 1 হয়, তাহলে ইন্টেন্সিটি হবে 1 বা +1। তার মানে কি, ডাটা 0 1 0 1, তাহলে আমরা সিগন্যালটা হবে -1 +1 -1 +1 ডাটার সাথে মিল রেখে এইভাবে আমরা মডুলেশন করতে করি। দ্যাট মিনস শুধুমাত্র এক্স অ্যাক্সিসে আমরা শুধু ডাটাটা দিচ্ছি। কিন্তু যদি আমাদের ফেজ ইনফরমেশন আমরা সেভ করতে পারি, তাহলে কিন্তু আমরা ওয়াই অ্যাক্সিসেও আমরা ডাটা দিতে পারি, ইমাজিনারি অ্যাক্সিসেও আমরা ডাটা দিতে পারি। কিরকম, একই ভাবে যদি আমাদের 0 থাকে তাহলে দিলাম -1, আর যদি 1 হয় আমাদের ডাটা, তাহলে দিলাম +1 ইমাজিনারি অ্যাক্সিসে। সো দেয়ার বাই আমরা ডিফারেন্ট অ্যাক্সিসে আমাদের ডাটাটাকে আমরা ইয়ে করতে পারি, মডুলেট করতে পারি ইন 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 সিস্টেম, যেখানে আমাদের আমরা রিমেম্বার, আমরা কিন্তু যে কোনো সিস্টেমে আমরা কোয়াড্রেচার ফেজ মডুলেশন করতে পারি। বাট রিসিভিং এন্ডে যদি এটা কোহেরেন্ট ডিটেকশন না হয়, তাহলে যে কোনো একটা থাকবে, আইদার এক্স অ্যাক্সিসের ডাটা থাকবে অথবা ওয়াই অ্যাক্সিসের ডাটা থাকবে, আর একটা থাকবে না। সো এটাকে বলে মাল্টি লেভেল মডুলেশন ফরম্যাট বা কমপ্লেক্স মডুলেশন ফরম্যাট। যে মডুলেশন ফরম্যাটে আমরা আগে তো শুধুমাত্র 2টা ডাটা দিতে পারতাম, মানে হলো একটা চ্যানেলের মধ্যেই দিতে পারতাম, যেটা আমাদের 0 বা 1 0 বা 1। এখন 0 1 0 1 একটা ডাটা। এখন আমরা যে আরেকটা চ্যানেল থেকে আর ডাটা দিতে পারি, সেটা দিব এই অ্যাক্সিসে 0 1 0 1। সো ডাটা এই অ্যাক্সিসেও ডাটা আছে, এই অ্যাক্সিসেও ডাটা আছে। সো এখানে আমরা 1 1 0 0, এই 1 মানে হলো 1 1, এটা হলো 0 1, এটা হলো -1 0, এটা হলো 0 -1। সো এইভাবে আমরা আমাদের ডাটাগুলোকে আমরা 4টে কোঅর্ডিনেটে যদি আমরা দিতে পারি আমাদের ক্যারিয়ারের মধ্যে, তাহলে আমরা বলি এটাকে কোয়াড্রেচার ফেজ শিফটিং, QPSK। কোয়াড্রেচার শব্দের অর্থই হলো কোয়ার্টারের মতো। কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ, আর কোয়াড্রেচার হলো 4 ভাগের 1 ভাগ। কিসের, আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম আছে টোটাল 360 ডিগ্রি, তার 4 ভাগের 1 ভাগ একটা কোয়াড্রেচার 4 ভাগের। সো এই কোয়াড্রেচার ফেজ শিফটিংটাতে কি করি, আমরা এক্স অ্যাক্সিসে ডাটা দেই একটা চ্যানেল 0 1 0 1, ওয়াই অ্যাক্সিসেও আমরা ডাটা দেই 0 1 0 1। সো এইভাবে যে মডুলেশন ফরম্যাটে আমরা ডাটা দিই বা দিতে পারি, যে ব্যবস্থা আছে, সেটাকেই বলে QPSK। রোল নাম্বার 17, বিনতে তুমি রেডি থাকো, তোমার জিজ্ঞাসা করছে একটু পরেই।
কি পড়ছো তুমি? ডাটা তোমার মোবাইলে কি পড়ছো? ফেসবুক দেখছো নাকি? না স্যার, আপনার স্লাইডটাই দেখছিলাম। আচ্ছা বলো তাহলে, কিউপিএস কে কি বললাম, এত বক বক করলাম কিছুক্ষণ, কি দেখি তোমার কান পর্যন্ত আমি পৌঁছাতে পারছি কিনা দেখি তো। হোয়াট ইজ কিউপিএস কে? Yes, স্যার একটু পরে বলি। পরে মানে কি, তুমি গুগলে সার্চ করবা? হ্যাঁ স্যার, আপনি যে বলছিলেন যে ভিডিওতে দেখা যাচ্ছে না, আমি ওটা ঠিক করতেছিলাম, কারণ আজকে আমার প্রেজেন্টেশন আছে তো স্যার, এই জন্য। কোথায় আর কি কিসে কি মিলে না বুঝলাম না। রোল নাম্বার কত বলবো, 9, রোল 9, রোল 9 কই দেখি, সামনে আসো। কই তুমি? ভিডিও অন করেছি তো স্যার। হ্যাঁ, হোয়াট ইজ কিউপিএস কে? কোয়াড্রেচার ফেজ শিফট কি? হ্যাঁ, কাকে বলে, এটা কি হয়, মেকানিজমটা কি? হুম? স্যার মডুলেশন হয় 0 ডিগ্রি, 90 ডিগ্রি টু 70 ডিগ্রিতে, হুম। ফেজ শিফট ঘটে। সো আর একটু ডিটেলস বুঝায় দেন, আসলে এই টার্মগুলো আমরা নতুন তো স্যার, সবকিছু। ওকে, আমাদের উই হ্যাভ, আমরা টাইম যাচ্ছে আমাদের। আর কোয়াড্রেচার ফেজ শিফটিং আমরা দুইটা চ্যানেলে ডাটা দিতে পারি, একটা চ্যানেলে। আমরা আগে যা একটা চ্যানেলে একটা ডাটা দিতাম, এখন আমরা একটা চ্যানেলে দুইটা ডাটা দিতে পারি, একটা হলো আমাদের রিয়েল অ্যাক্সিসে, একটা হলো ইমাজিনারি অ্যাক্সিসে। এটাই হলো কোয়াড্রেচার ফেজ শিফটিং। এবং এই কোয়াড্রেচার ফেজ শিফটিং রিসিভিং এন্ড যদি আমাদের ডিটেক্ট করতে হয়, তাহলে আমাদের রিসিভার এমন হতে হবে যেখানে অ্যামপ্লিটিউড এন্ড ফেজ দুইটারই ইনফরমেশন আমাদের থাকতে হবে, অনলি দেন ইউ ক্যান ডিটেক্ট ইট, অ্যান্ড ইট ইজ অনলি পসিবল বাই কোহেরেন্ট ডিটেকশন। অ্যান্ড দিস কোহেরেন্ট ডিটেকশনের একটা টার্ম হলো, একটা রূপ হলো হোমোডাইন। সো হোমোডাইনের মাধ্যমে আমরা এটা ডিসপ্লে করছি। আর ওখানে আছে আমাদের কি, পিএমডি, উই হ্যাভ ডিসকাসড পিএমডি। আর জিবিডি, গ্রুপ ভ্যালোসিটি ডিসপারশন, এটা হলো আমাদের পিএমডি হলো আমাদের স্ট্যাটিস্টিক্যাল, আর স্ট্যাটিস্টিক্যাল ফেনোমেনা। আর গ্রুপ ভ্যালিড ডিসপারশন হলো আমাদের লিনিয়ার ডিসপারশন, লিনিয়ার ফেনোমেনা। সো দ্যাট ইজ সিডি, ক্রোম্যাটিক ডিসপারশনেরই একটা রূপান্তর হলো গ্রুপ ভ্যালোসিটি ডিসপারশন, জিবিডি। আমরা যেটা করেছিলাম এখানে, আমরা পিএমডি এবং জিবিডি এই দুইটা, একটা হলো পিএমডি হলো নন লিনিয়ার, জিবিডি হলো লিনিয়ার। আবার বলছি, পিএমডি হলো স্ট্যাটিস্টিক্যাল, এটা লিনিয়ার এবং নন লিনিয়ার মাঝামাঝি। আর জিবিডি হলো লিনিয়ার একটা প্যারামিটার। এই দুইটা প্যারামিটারের কারণে হাউ ইট অ্যাফেক্টস দ্য বিট এরর রেট অথবা দ্য কোয়ালিটি অফ দ্য রিসিপশন, দ্যাট ইজ ডিসকাসড হিয়ার ইন দিস পেপার। এখানে বলা হয়েছে, সাথে আরেকটা আসছে, সেটা পিডিএম, পোলারাইজেশন পিডিএম আছে না এখানে, পিডিএম, পোলারাইজেশন ডিভিশন মাল্টিপ্লেক্সড। হোয়াট ইজ দ্যাট? এটা আরেকটা টার্ম, আরেকটা জটিল টার্ম, সেটা কি? স্যার এই পিএমডিটা যে লিনিয়ার আর নন লিনিয়ারের মাঝামাঝি, এটা কিভাবে স্যার? এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ফিগার, স্ট্যাটিস্টিক্যাল আমরা এটাকে বলি, দুই একটা মাঝামাঝি বলি না, এটাকে এই জন্য এভাবে বলি, এটা হলো স্ট্যাটিস্টিক্যাল ফিগার। পিএমডি কখনো একরকম থাকে না, একই ফাইবারের বিভিন্ন সেকশনে, বিভিন্ন ডিস্টেন্সে বিভিন্ন রকমের বিহেভ করে। সো পিএমডি যদি বুঝতে হয়, দেন এটা বাই রেফারেন্স এর ডিস্ট্রিবিউশনটা বুঝতে হবে। and that's how this PMD is expressed normally ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশনে এক্সপ্লেন করা হয়। আর আমাদের জিবিডি যেটা, সেটাকে হয় গসিয়ান ডিস্ট্রিবিউশন। নাও হোয়াট ইজ গসিয়ান ডিস্ট্রিবিউশন?
Gaussian distribution হলো এমন একটা ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি অফ লাইক ইফ ইজ যে ফেনোমেনা, সেটা ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। সো দেখা যাবে এটা সেন্ট্রালি আমরা যদি ভাগ করি দুই পাশে সমান হবে, এটা হলো গসিয়ান ডিস্ট্রিবিউশন। আর ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন হলো এটা যদি আমরা একটা দিই, ইনিশিয়ালি হবে বেশি, তারপর আস্তে হবে কমতে থাকবে অ্যাজ উইথ দ্য টাইম। এরকম একটা ডিস্ট্রিবিউশনটাকে নর্মালি আমরা বলি ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন। সো গসিয়ান ডিস্ট্রিবিউশন হ্যাজ সিমিলারিটি, আর এটা দুই পাশেই হলো সিমেট্রি থাকে। আর ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনের যে ডিস্ট্রিবিউশন কার্ভ, সেটা দুই পাশে একরকম থাকে না, যেগুলো নন সিমেট্রিক। হ্যাঁ, নন সিমেট্রিক ডিস্ট্রিবিউশন of the possibility of any event. সো এটা বলা হয়েছে যে আমরা পিডিএম কি, আমাদের যে পোলারাইজেশন আছে সেটা আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুইটা থাকে, একটা হলো এক্স অ্যাক্সিসে, একটা ওয়াই অ্যাক্সিসে পোলারাইজেশন। এই পোলারাইজেশন অ্যাক্সিসটাকে দেখা যাচ্ছে আমরা আর একটু কমপ্লেক্স মডুলেশন ফরম্যাটে কি করতে পারি, এক্স অ্যাক্সিসের এবং ওয়াই অ্যাক্সিসের যেই পোলারাইজেশন, সেখানেও আমরা আবার প্রতি অ্যাক্সিসে একটা করে চ্যানেল ডাটা দিতে পারি। তো যদি আমাদের একটা কিউপিএস কে দেই, প্রতি কিউপিএস কে দুইটা চ্যানেল আছে, আর ওখানে দুইটা চ্যানেলের মধ্যে দুইটা পিডিএম চ্যানেলে, মানে পোলারাইজেশন চ্যানেলে আমরা একটা একটা করে দেই চ্যানেল, তাহলে হবে কি, প্রথমটার জন্য দুইটা চ্যানেল, পরটার জন্য দুইটা, তারপর চারটা চ্যানেল। যেখানে আমরা একটা সিস্টেমে একটা চ্যানেল মাত্র আমরা ট্রান্সমিশন করতাম, সেই পিডিএম ব্যবস্থা করে আমরা সেখানে তার ডবল করতে পারছি। সো যদি শুধু কিউপিএস কে যদি আমরা দুইটা করতে পারি, দুইটা চারটা হয়ে যাবে টোটাল চ্যানেল ইন পিডিএম সিস্টেম। দ্যাট মিনস আরেকটু কমপ্লেক্স। সো কিউপিএস কে কারণে আমাদের দ্বিগুণ হচ্ছে, আর প্রতিটা পোলারাইজেশনে যদি আরো একটা একটা করে দুইটা আমরা কিউপিএস কে সিস্টেম দিতে পারি, তাহলে প্রতিটা দুটো করে চারটা চ্যানেল আমরা ট্রান্সমিট করতে পারবো, যেখানে মাত্র একটা ট্রান্সমিট করার কথা। So this is how we can increase the capacity of a fiber only by using modulation format, only by using complex modulation format. Okay, Monte Carlo হলো পসিবল যে পসিবল ইনপুট গুলো থাকতে পারে, সেই সমস্ত ইনপুট গুলো দিয়ে রিপিটেডলি ইয়ে করা, প্রসেসটাকে রান করা, অ্যান্ড সো দ্যাট ইউ হ্যাভ কি বলে এটাকে, র্যান্ডম যেই সিগন্যাল গুলো আমরা পেতে পারি, সেই সিগন্যাল গুলো দিয়ে পসিবল প্রপোর্শনেটলি আমরা যদি এটাকে রান করাই একটা সিস্টেমকে, তাহলে এটার রেজাল্টটা কেমন হবে, কেমন এটা ডিস্ট্রিবিউশন হবে, সেইটাকে বলা হয় মন্টে কার্লো ডিস্ট্রিবিউশন। এন্ড মন্টে কার্লো সিমুলেশনটা হলো, আমরা আবার বলছি, যেই পসিবল যেই প্যারামিটার গুলো আছে সেগুলোকে ভ্যারি করে আমাদের এক্সপেরিমেন্টটা করানো। ফাইনালি আমরা বলেছি একটা কন্ডিশন দেয়া আছে, সি পিডিএম এন্ড উইদাউট পিডিএম মানে হলো দুইটা পোলারাইজেশন সিস্টেমে, আর শুধু দুইটা রাখলে শুধু একটা পোলারাইজেশন যদি আমরা কনসিডার করি। সো উইথ পিডিএম এন্ড উইদাউট পিডিএম, দ্যাট মিনস একটা ট্রান্সমিশন হলো অনলি কিউপিএস কে, আরেকটা হলো কিউপিএস কে এন্ড পিডিএম, দ্যাট মিনস ডাবল অফ কিউপিএস কে। তো দেখা গেছে যে আমরা আউটপুটটা দেখালাম নিচে কেমন হয় আউটপুটটা, দ্যাট মিনস বা এটা কম্পারিজনটা কেমন সেটা দেখালাম। সি দিস ইজ দ্য diagram of QPSK diagram. সরি, QPSK diagram প্রথমটা হলো আমাদের ট্রান্সমিটার এ, বিটা হলো সিঙ্গেল মোড ফাইবার লিংক উইথ পিডিএফ এ এটা, আর লাস্টটা হলো কোহেরেন্ট রিসিভার, এরপর হলো কোহেরেন্ট রিসিভার। এখন আমাদের কথাটা হলো সি এখানে আমরা এখানে শুধুমাত্র আমাদের কি আছে, কোহেরেন্ট রিসিভার। আচ্ছা, এখন নিচে আরেকটা ডায়াগ্রাম আছে, সি ডায়াগ্রামগুলো কি নেটে অ্যাভেলেবল নাকি এগুলো নিজেরা করা হয়েছে? জি
এগুলা কি গুগল মানে নিজেদেরই স্যার ইমপ্লিমেন্ট করে করে ডায়াগ্রাম গুলো করা যে কাজ অবশ্যই অবশ্যই আমি কি গুগল থেকে এনে এখানে দিলে আমার এটা পাবলিশ হবে? ইট ইজ খুব একটা ভালো, অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব ভালো একটা পেপার, হ্যাঁ, ভালো একটা জার্নাল, ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর 1.4। সো ওখানে 1.4 ওয়ালা ইম্প্যাক্ট ফ্যাক্টরের ট্রান্সক্রিপশন করবা, পাবলিশ করবা তুমি, আর এটা গুগল থেকে নিয়ে দিবা? নো, ইট ইজ অ্যাবসলিউটলি মাই ডিজাইন। ওকে ওকে, বাট ডেফিনেটলি সিস্টেমটা কোথায় আমাদের ডিফারেন্ট সেটা দেখতে হবে। তাহলে ডিজাইনটা কি ইউজ করে করা হচ্ছে স্যার? এটা এটা এমএস ওয়ার্ডে করছি আমি, এমএস ওয়ার্ডে করে তবে এখানে এখানে নিয়ে এসে পেস্ট করেছি আমি। আচ্ছা, আর স্যার ইমপ্লিমেন্টেশন গুলো মানে ডায়াগ্রাম ওইগুলো কোন সফটওয়্যারে পাওয়া এগুলো যায়? ইয়েতে ম্যাটল্যাবে করা, প্রোগ্রামিং পার্টটা ম্যাটল্যাবে করা। ওকে, সো এখানে যে এক্স আই এক্স কিউ, এটা আইকিউ মডুলেটর, আর এখানে ওয়াই আই ওয়াই কিউ, এটা হলো এটাও একটা আইকিউ মডুলেটর। সো এটা একটা আইকিউ মডুলেটর, এটা আইকিউ মডুলেটর। সো দিস টু আর কানেক্টেড হিয়ার, and it is polarization beam combiner. So combined করে this is passed through the fiber and receiving end এ এসে এখানে আসলো। এখানে এসে দুই ভাগ হলো, একটা ভাগ এখানে, একটা ভাগ এখানে। এটা এক্স পোলারাইজার আর এটা হলো ওয়াই পোলারাইজার, হ্যাঁ, বা এক্স পোলারাইজেশন 90 ডিগ্রি হাইব্রিড, ওয়াই পোলারাইজেশন 90 ডিগ্রি হাইব্রিড। সো এক্স পোলারাইজেশন হাইব্রিড আমাদের দুটো ডাটা দিল, একটা এক্স আই একটা ডাটা, একটা কিউ এক্স কিউ একটা ডাটা, এটা হলো ওয়াই আই, এটা ওয়াই কিউ। ওকে, সি দিস ইজ কারেন্ট, এখানে হলো কারেন্ট আর এখানে তার করসপন্ডিং ভোল্টেজ, এটা হলো টি আই এ কি, ট্রান্স ইম্পিডেন্স অ্যাম্পলিফায়ার। সো ট্রান্স ইম্পিডেন্স অ্যাম্পলিফায়ার কি করে, কারেন্টকে নেয় ইনপুট হিসেবে এবং আউটপুট দেয় ভোল্টেজ। তো এটা হলো কারেন্ট আর এখানে হলো ভোল্টেজ, ভি ভোল্টেজ। ওকে, এখানে হলো আমাদের কি উইথ পিডিএম, দ্যাট মিনস পিডিএম মানে হলো দুইটা পোলারাইজেশন ব্যবস্থা করা আছে, একটি হলো এক্স পোলারাইজেশন, একটা ওয়াই পোলারাইজেশন। সি উপরটা দেখো, সেখানে পিডিএম নাই, এখানে শুধুমাত্র একটা 90 ডিগ্রি হাইব্রিড, এখানে শুধু কোনো এক্স পোলারাইজেশন ওয়াই পোলারাইজেশন নাই, একটাই পোলারাইজেশন, ওখানে এক্স পোলারাইজেশন ওয়াই পোলারাইজেশনটা ইনক্লুড করা আছে। দ্যাটস হোয়াই ইট ইজ দ্যাট উইল ডাবল দ্য ক্যাপাসিটি, চ্যানেল ক্যাপাসিটি। এরপরে আমাদের যে পার্টটা দেওয়া আছে থিওরিটিক্যাল অ্যানালাইসিস, এই যে 3 নাম্বার থিওরিটিক্যাল অ্যানালাইসিস করছে, হাউ দ্য সিগন্যাল ক্যান বি রিপ্রেজেন্টেড and what are the different components of the signal. আমি এটা কুইকলি চলে যাব। Then what are the H1F, H2F in the frequency domain, in the frequency domain আমরা জানি how to convert time signal to frequency domain signal, টাইম ডোমেইন থেকে একটা সিগন্যালকে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিভাবে শিফট করা যায়, কনভার্ট করা যায়, এটা আমরা জানি, ওই যে ফোরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে করা যায়। হ্যাঁ, সো ওই পার্টটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি, যেমন HF, H1F, H2F করে দিস গিভস ফাইনালি একটা আমাদেরকে অল পসিবল নয়েজেস, সি থার্মাল নয়েজ, AC নয়েজ, দ্যাট মিনস স্টিমুলেটেড এমিশন, হ্যাঁ, নয়েজ, এই নয়েজ গুলোর কারণে আমাদের নয়েজ এবং সিগন্যালের একটা ফাইনাল কোয়ান্টিটি পাবো, হ্যাঁ, SNR, সিগন্যাল টু নয়েজ রেশিও ফর এ পার্টিকুলার থিটা, ফর পার্টিকুলার অ্যাঙ্গেল, মিসেল অ্যানিমেন্ট অ্যাঙ্গেল, এর কারণে আমরা আমাদের নয়েজটা কেমন হবে সেটার বা রেশিওটা কেমন হবে এটা পেলাম। দেন আমরা বিটা রেট থিটা বের করলাম, একটা SNR পার্টিকুলার রেশিও, দেন SNR beta rate as particular angle আমরা বের করলাম। So this is a conditional BAR because this is for a particular angle. Which angle? Angle of misalignment, and we can convert it into say আমাদের x cross talk, যেটা cross talk আমরা আলাদা করলাম, cross talk আলাদা করে then we can find out further signal to noise ratio, SCNR. What is SCNR? কে বলতে পারে? Signal and crosstalk noise ratio.
signal to crosstalk noise ratio. So এটা আমরা বের করতে পারি এবং বিহেভ রেট থিটাটা 23 তে দেয়া আছে, and by using that is a convolution method we can find out the f theta value of f theta from f1 and f2, and finally it gives us a conditional Maxwellian distribution. এটা দিল, তারপর আছে কি এটা Maxwellian distribution for theta 1 and theta 2. So ultimately we can get a beta rate. This also conditional. Now how do we get exact PDF? Okay, exact PDF আমরা পেতে পারি by this equation, and that by this is in the domain, for domain change we can f theta theta, that means we can bring it back to real axis, and we can get a expression like this: f theta theta equal to f inverse f theta j theta. Okay, now for while conducting the simulation, then we found that it is আমাদের কি normalized phase diagram. Normalized phase diagram এর একটা দেখলাম আমরা কি, এটা হলো পিডিএফ, আর এটা হলো কি ফাইবার 100 কিলোমিটার, 200 কিলোমিটার এন্ড 500 কিলোমিটার আস্তে আস্তে। হ্যাঁ, সো 100 কিলোমিটারে আমাদের পিডিএফ হয়, থিটা ডিস্ট্রিবিউশন হবে দিস আপ টু 1, এন্ড আস্তে আস্তে আমরা ফাইবার ডিস্ট্রিবিউশন যদি বাড়িয়ে দেই লাইক 500 করে দিই, তাহলে দিস টার্নস ইনটু অলমোস্ট 500। স্যার এই যে মিটারগুলো কিলোমিটারগুলো নেওয়া হয়েছে এটা কি কোন টার্ম? এই টার্মটা স্যার কি বুঝি না এটা স্যার, কিলোমিটার যে ফাইবারগুলো আছে এটা হলো পিডিএফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর ডিফারেন্ট থিটা ভ্যালু and for different length value, link length. হ্যাঁ, আচ্ছা, এখন যেটা স্যার এই যে প্যারামিটারগুলো আর ভ্যালুগুলো এগুলো কোথায় ইউজ করা হয়? বাম পাশে গুলো কেন সিমুলেশন, যখন আমি সিমুলেশন করি তখন আমার প্যারামিটারগুলো দিতে হবে না? আমরা এখানে তো প্রোগ্রামটা বা কোডটা এখানে দেয়া নাই, বাট সেই কোড যখন আমরা করি একটা ফাইবারকে সিমুলেট করার জন্য, সেখানে আমাদের প্যারামিটারগুলো দিতে হবে না? এই প্যারামিটার সবগুলো দেয়া আছে সেই কোডের মধ্যে। আদারওয়াইজ ইট উড নট বি রিপ্রেজেন্টেটিভ অফ এনি অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার যে সমস্ত প্যারামিটার এটা ট্রান্সমিশনকে এফেক্ট করে, সেই সবগুলো ফ্যাক্টরি এখানে দেয়া আছে। ওকে স্যার, এই সিমুলেশনটা গ্রাফটা স্যার ম্যাটল্যাবে আসবে, এটা বুঝছি যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে ম্যাটল্যাবে আসবে, কিন্তু এই যে অপটিক্যাল ফাইবারের যে প্যারামিটারগুলো যে বসাইছি এইগুলো কোথায় আসছে? এখানে তুমি দেখবে না তো, এটা প্রোগ্রামের ভিতরে আছে। আমি যখন একটা ফাইবারকে সিমুলেট করি, তখন ফাইবারের বৈশিষ্ট্য ওখানে দিতে হবে না? একটা এই যে তোমার বিভিন্ন একটা কোহেরেন্ট ডিটেকশন, হোমোডাইন কোহেরেন্ট ডিটেকশনে যে সমস্ত প্যারামিটার গুলো আসবে ইনটু প্লে or will affect the quality of the signal, সেই সমস্ত প্যারামিটারকে আমাকে প্রোগ্রামের মধ্যে আমি আমার নিজের প্রোগ্রাম টাইপ করা, নিজে করা, and through that this value is found out. হ্যাঁ, and প্রত্যেকে আসছে উপরে আমাদের যেই থিওরিটিক্যাল অ্যানালাইসিসটা আছে, সেখানে ওই প্যারামিটার সবগুলো আছে। এটাকে রান করার জন্য এই যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলোই আবার এখানে আছে। এই যে এই উপরের যে এক্সপ্রেশন গুলো আছে, এই যে বাম পাশে যে এক্সপ্রেশন গুলো আছে না, এই যে আই কস্টক সি, এই ভ্যালু গুলা, এই প্যারামিটার সবগুলো ভ্যালু নিয়ে আমাদের ডিসকাস করা আছে এখানে। ও আচ্ছা, বুঝছি স্যার, মানে ওইখানে ফর্মুলাটা থাকবে আর সেই ওয়াইজ হচ্ছে প্রতিটা ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি, তারপরে অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যার তাহলে তো স্যার সিমুলেশনটা তার মানে হচ্ছে স্যার মানে ম্যাটল্যাবে করছেন? অবশ্যই স্যার ওই যে পিসিএম আছে স্যার, ওইখানে কিন্তু স্যার আপনার মানে ডায়াগ্রাম একবারে ইমপ্লিমেন্ট করে ওখান থেকেই
মানে সিমুলেশনটা করা যায় এরকম একটা ইয়ে ছিল। যায় শিওর অবশ্যই যায়, বাট সেখানে তোমার লিমিটেশন থাকবে না, তুমি যে এই প্যারামিটার গুলো চেঞ্জ করার স্কোপ থাকবে না। হ্যাঁ স্যার সেটাই, এটা প্রবলেম। তোমার এখানে যে প্যারামিটার গুলো আছে এই প্যারামিটার ওখানে নাই। ধরো জি এখানে স্যার। যেমন ইডিএফ এ গেইন এটা পাবা, হ্যাঁ ধরো স্পন্টেনিয়াস এমিশন ফ্যাক্টর এটা পাবা, ধরো ওয়েভলেন্থ পাবা, কিন্তু যেটা পাবা না ওখানে সেখানে ইফেক্টিভ রেসপন্সিবিলিটি এট পোর্ট C1 C1 এটা পাবা না। হ্যাঁ স্যার, তো তুমি যদি এই জন্য স্যার ম্যাটল্যাব এই বেস্ট স্যার। ওইটা হলো বাচ্চাদের জন্য যে সব করা আছে তুমি বদলাই দিলা আর একটা আউটপুট পেয়ে গেলা, বাট টু টু দ্যাট উইল নট সার্ভ মাই পারপাস। আমি অন্যদের কথা বলবো না, আমার পারপাস সার্ভ করতো না। সো আই হ্যাড টু ডিফাইন মাই ওন কোড বেসিং অন মাই ফাইন্ডিংস অন মাই প্যারামিটার্স। ওকে, সো এটা স্যার ওটা তো খুব ভালো, হ্যাঁ ওটা ভালো। স্যার একটা কোশ্চেন করি স্যার। চুপ করো, চুপ করে পরে কথা শেষ করি। ওকে, তারপর এখানে নর্মালাইজড ফেজ অ্যাঙ্গেল, এটাও আমাদের বিভিন্ন লিঙ্ক লেন্থের জন্য দেয়া আছে, পিডিএফ দেয়া আছে। হ্যাঁ আচ্ছা, তারপর এটা আছে কি রিসিভড সিগন্যাল পাওয়ার ইউজিং গসিয়ান পিডিএফ। গসিয়ান পিডিএফ আমরা ব্যবহার করে আমরা রিসিভ সিগন্যাল তার দেয়া আছে বিভিন্ন লেন্থে, তার প্যারামিটার দেয়া আছে। হ্যাঁ আচ্ছা, আমরা যদি বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করি, এখানে আমরা লেন্থ চেঞ্জ করেছি আমরা। এখানে আমাদের এক্সামে আসবে কিভাবে স্যার এই কোশ্চেনগুলো? আচ্ছা, তারপরে তোমার বলছি না, তুমি তোমার ধৈর্য ধরো, শেষ করি তারপর কোশ্চেন দিব। ওকে, এখানে সি রিসিভড সিগন্যাল পাওয়ার পি সিগন্যাল। সো সি এখানে কি আছে আমাদের, একটা হচ্ছে ডিজিডি, এটা হলো ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনের জন্য কোনটা, এটা এই থিক লাইনগুলো, থিক লাইন হলো একটা দুইটা আর এই ব্ল্যাকটা, এটা হলো কিসের জন্য, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনের জন্য। আর এক্সাক্ট ডিস্ট্রিবিউশন হলো এই তিনটের জন্য, কোনটা, ডটেড লাইনগুলো। হ্যাঁ, তো ডটেড লাইনগুলো কোনটা, একটা ডটেড লাইন, একটা আর একটা। সো ইট সিমস দ্যাট আমাদের এই যে বিটার রেট কমলে তো ভালো, তাই না, কমলে ভালো। সো বিটার রেটটা এররটা বেশি হবে যখন আমাদের কি রিসিভ সিগন্যাল পাওয়ার যখন কম থাকবে, আর রিসিভ সিগন্যাল পাওয়ার আস্তে 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 বেশি হয়, তাহলে আমাদের বিটার রেটটা বা বিটার রেটটা কমে যাবে। দ্যাট মিনস কমিউনিকেশনের কোয়ালিটিটা ভালো হবে। ওকে, সো দিস গিভস আস এ ফিগার যে হ্যাঁ আমাদের বিভিন্ন ভ্যালুর জন্য কতটুকু হবে কতটুকু কমবে তার একটা মেজারমেন্ট এখান থেকে পাওয়া যাচ্ছে, একটা প্রেজেন্টেশন পাওয়া যাচ্ছে। সেম ওয়েতে রিসিভ সিগন্যাল পাওয়া যদি আমাদের এইভাবে -40 থেকে -5 পর্যন্ত ভ্যারি করি আমরা, এবং দেখা যাবে যে ডিজিডি বিভিন্ন ডিজিডি ভ্যালুর জন্য আমরা বিভিন্ন রকমের ইয়ে পাবো, বিটার রেট পাবো। and this gives us an indication that এই জোনে আমাদেরকে we get better result. That means আমাদের রিসিভ পাওয়ার যদি আমাদের -20 dB থেকে বেশি হয়, তাহলে বেশি এদিকে বেশি না ওদিকে বেশি, শামীম বিনতে হুট করে কোশ্চেন জিজ্ঞেস করবো, আবার আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, আমি এখন ব্যস্ত ছিলাম। এদিকে রিসিভ সিগন্যাল বেশি না এদিকে বেশি, এই এদিকে বেশি না এদিকে বেশি, এইদিকে বেশি। এদিকে বেশি না, না না স্যার এইদিকে বেশি। এদিকে -20 -35 এদিকে বেশি না, না কারণ ওখানে তো সিগন্যাল কি কি এটা -30 -35 কম, হ্যাঁ এদিক থেকে এটা কম। ওকে, এদিকে এটা বেশি। ওকে, সো দ্যাট মিনস আমাদের সিগন্যাল পাওয়ার যদি আমরা বাড়িয়ে দেই, রিসিভ সিগন্যাল পাওয়ার যদি আমাদের বাড়ে, তাহলে আমাদের বিটার রেট কমে, এবং এটা বিভিন্ন ডিজিটিতে বিভিন্ন ভ্যালু হয়, সেটাই ডিসপ্লে সেটাই বোঝাচ্ছে। ওকে ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান ফাইন্ড আউট যে এই যে রিকোয়ার্ড সিগন্যাল পাওয়ার একটা পার্টিকুলার 10 to the minus 20
বিটা রেট যদি আমাদের মেনটেন করতে হয়, তাহলে দেখা গেছে যে আমাদের কি ডিজিডি, বিভিন্ন ডিজিডি লেভেলে বিভিন্ন ডিফারেন্সিয়াল গ্রুপ দিলে এর কারণে আমরা বিভিন্ন ভ্যালু পেতে পারি। দেখা যাচ্ছে যে আমাদের ডিফারেন্সিয়াল গ্রুপ ডিলে করে, তাহলে আমাদের বিটা রেট আস্তে 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 বেড়ে যাবে, এররটা বেড়ে যাবে যদি আমার ডিজিডি বেশি হয়। সো ডিজিডি যত কম হবে তত ভালো। অ্যান্ড এটাও আমাদের সেই সেম ওয়েতে আমাদের ফাইবার লেন্থ, বিভিন্ন ফাইবার লেন্থে, এবং এখানে দেয়া আছে এক্সাক্ট একটা গসিয়ান, সেটা সেইভাবে আমাদের বিভিন্ন রিডিং দেয়া আছে। সো and thereby you can get this conclusion that আমরা we can get a through analytically আমরা দেখলাম যে বিটা রেটটা আমাদের বিভিন্ন কনফিগারেশনের জন্য কেমন হবে, উইথ পিডিএম, উইদাউট পিডিএম, অ্যান্ড ডিজিডি অ্যান্ড পিএমডি, জিবিডি অ্যান্ড পিএমডি এর ভ্যারিয়েশনের মাধ্যমে আমরা কিভাবে আমরা বিভিন্ন রকমের বিটার রেট পাবো, বা আমাদের কোয়ালিটি অফ ডিসিশন কেমন হবে তার একটা ফিগার পাবো আমরা এই আর্টিকেলটা পড়ে। হ্যাঁ, দ্যাট ইজ অলসো শোন। দুইভাবে দেখানো হচ্ছে, একটা হলো অ্যানালিটিক্যালি এটা ডিসক্রাইব করা হয়েছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কিভাবে এটা আসবে, আর এক্সপেরিমেন্ট করে সে দেখানো হয়েছে যে এক্স্যাক্টলি হাউ ইট উইল কাম, হাউ ইট উইল বি, ভ্যালুটা কেমন হবে, ভ্যালুটা যদি বেশি হবে না কম হবে, বিটার রেট 10⁻⁹ যদি আমরা নিতে হয়, তাহলে ওই জন্য আমাদের বিভিন্ন প্যারামিটার গুলো কেমন করে সেট করতে হবে তার একটা বর্ণনা দেওয়া আছে এখানে। and that is what the aim of this paper. Any question about this? এবার বলো। এক্সামে এইগুলা কিভাবে আছে? এটা আমরা এখানে দুই রকমের দেয়া আছে, পিডিএম এবং উইদাউট পিডিএম। সো কোশ্চেন যদি আসে, should the bitter rate calculation for PDM system or for system without PDM, তাহলে তোমার অ্যানালিটিক্যাল পার্টটা বলতে হবে। গ্রাফ পার্টটা ডেফিনেটলি আমি বলতে পারি যে গ্রাফ এরকম করে আঁকো, এটা বলতে পারো না, বাট হোয়াট ইউ শুড ডু, দ্যাট ইজ দ্য অ্যানালিটিক্যাল যে ক্যালকুলেশনটা আছে, সেটা অ্যানালাইসিস যেটা আছে সেটা ইউ শুড বি এবল টু সে। ওইটা একটু আরেকবার বলবেন স্যার। এই যে অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস যেটা আছে সেটা হলো উইথ পিডিএম এন্ড উইদাউট পিডিএম। সো এই পর্যন্ত একটু ওয়েট করো, দেখছি আমি। এই যে BER, এটা BER is equal to minus infinity to infinity, BER theta. Wait. সো থিওরিটিক্যাল অ্যানালাইসিসটা আমাদের দুই ভাগে আছে, একটা হলো কমন, দুইটা সিস্টেমের জন্য কিন্তু আমাদের এই পার্টটা একরকম। আসসালামু আলাইকুম স্যার, একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি, আমি শেষ করি। তো আমাদের দুইটার জন্যই আমাদের ট্রান্সমিশন সিস্টেম এবং ফাইবার সিস্টেমটা দুইটার জন্যই সমান। অনলি পিডিএম এন্ড উইদাউট পিডিএম শুধুমাত্র আমাদের এই সেকশনটা শুধু ভ্যারি করবে, আদারওয়াইজ ট্রান্সমিশন সিস্টেম সবার জন্যই সমান। আচ্ছা, সো সিস্টেম মডেল হতে পারে, সিস্টেম মডেলটা ডিসক্রাইব দ্য সিস্টেম মডেল ফর analytical evaluation of the effect of beta rate, effect of PDM and GBD on beta rate for homodyne QPSK system. এটা তোমরা যদি বলো তাহলে তোমার শুধু সিস্টেম মডেলটা আসবে। আর যদি বলে যে ডিসক্রাইব দ্য অথবা ফাইন্ড আউট দ্য ডেফিনেশন, how to find out the quantity of beta rate or the defined beta rate for a system without PDM, homodyne
পিএসকে সিস্টেম, ইউপিএসকে সিস্টেম, তাহলে তোমার এই পার্টটা আসবে, এই সিস্টেম অ্যানালাইসিস থিওরিটিক্যাল অ্যানালাইসিস পার্টটা আসবে। ইনফ্যাক্ট স্যার আঁকতে হবে কি এটা না? হ্যাঁ, আঁকতে হবে ওই সিস্টেমটা? এটা সোজা জিনিস তো, তুমি জিনিসটা ওই বুঝলে উপরে যেটা ওয়ার্ডে এমএস ওয়ার্ডে যেটা করা এই যে এটা এটা হ্যাঁ, এটা তো স্যার এটা কিন্তু বেশি কঠিন না, এটা সিমেট্রি আছে একটা। তো এখানে এই যে তোমার ইয়েগুলা নয়েজ গুলো যেগুলো আছে সেগুলা দুইটার জন্যই একটা আপ টু সার্টেন লেভেল দুইটার জন্যই কমন। পিডিএম এন্ড উইদাউট পিডিএম সিস্টেমের জন্য কমন আছে কন্ডিশনাল বিটার রেট এবং ফাইনালি বিটার রেট, কন্ডিশনাল বিটার রেট বের করে তারপর ফাইনাল বিটার রেট বের করা। সো এই পর্যন্ত হ্যাঁ ইয়ে করতে পারছো। এক্সাক্ট ইভালুয়েশন এক্সাক্ট পিডিএফ এটা কিন্তু 3 আন্ডারে, এই যে 3 আছে, এই যে থিওরিটিক্যাল অ্যানালাইসিসের আপ টু দিস হলো কমন ফর বোথ দ্য সিস্টেম। ওই হ্যাঁ এই 3.1 পর্যন্ত, হ্যাঁ এর উপর পর্যন্ত হলো কমন ফর বোথ দ্য সিস্টেম। আর এখানে 3.1 এ হলো এক্সাক্ট যেটা হয়, এক্সাক্টটাই হলো আমাদের ইনফ্যাক্ট আমাদের সিমুলেশনে যেটা এসেছে সেটা। আর সে এটা এটা তুমি হয়তো তোমার জন্য ইম্পর্টেন্ট কম হতে পারে, বাট পরীক্ষার জন্য এই যে এই বিটার রেট, ডিফাইনিং দিস বিটার রেট, এটাই এই পর্যন্ত ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশন নেবেন না স্যার আজকে? হ্যাঁ নিব, আমাদের এখন যাচ্ছে, এখন বাজে 5টা, তো হাফ অ্যান আওয়ার টাইম আছে। হ্যাঁ হাফ অ্যান আওয়ার টাইম আছে আমাদের। হ্যাঁ উইল কন্টিনিউ। So with this, I want to discontinue to the. আর কে একটা কোশ্চেন করতে চাচ্ছে? Who is that asking a question? স্যার আমি সাবডিয়ার রোল 2 স্যার। হ্যাঁ বলো। স্যার যে আমি একটু লিভ নিতে যাচ্ছি স্যার, আমি স্যার ভ্যাকসিন দিছি তো আমার একটু মানে খারাপ লাগছে। ভ্যাকসিন তো খুশি খুশি থাকার কথা, কি বলো তুমি এটা? হ্যাঁ জি স্যার, মানে এত সারাদিন ভালো ছিলাম, একটু খারাপ লাগছে স্যার, মানে শরীরে তাপ টেম্পারেচার বেড়ে গেছে। তুমি ভিডিও অফ করে রাখো, ডাকবো না। জি স্যার। রোল 2 কে আজকে ডাকবো না, তুমি ভিডিও অফ করে রাখো, বাট কান দিয়ে শোনো। ওকে, এনি মোর কোশ্চেন? ঠিক আছে, লেট আস গো ফর থার্ড ফেজ। আমাদের সাইদুর সিআর, তুমি একটু এটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেখো। 48 সংখ্যা কমে গেছে, এর মধ্যে একজন শুধু বলে গেছে। সো টুডে অ্যাবসেন্ট অ্যাটেন্ডেন্স শুড নট বি মোর দেন 48 or 49, আর আমাকে বাদ দিলে 48। আচ্ছা ওকে, টুডে হু ইজ দ্য ফার্স্ট টু গিভ প্রেজেন্টেশন টুডে? হ্যালো, আজকে কে? রোল নাম্বার 24, roll 24. Okay, 25. স্যার 24 দিবে না স্যার আজকে? ওই রেসপন্স করছে না। ওকে 25 ইউ স্টার্ট। স্যার আমাকে তো হচ্ছে শেয়ারের ইয়াটা দিতে হবে, মানে পারমিশন। না পারমিশন আছে, দেখা যাচ্ছে কি স্যার? এখনো যায় নাই। তো আসতেছে না। মানে এখনো আসছে না, প্রেজেন্টেশন মোডে যাচ্ছে না, স্লাইড শেয়ার হয় নাই। দেখা যাচ্ছে কি? নো,
আমি তো এটা একটু মানে এর আগে কখনো মানে শেয়ার করিনি তো স্যার জুম থেকে। ওকে, রোল নাম্বার 26 তুমি পরে করো, ট্রাই করো। রোল 26। Yes, sir. Assalamu alaikum, sir. ওকে, you continue. So, আমার স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ, continue. Assalamu alaikum. Hello, everyone. I'm Sadia Afrin. My today presentation topic is application of absorption principles of direct detectors. So, I'll discuss about introductory part. To know about direct detectors, we have to understand actually what is photon. The interaction of light with matter takes place in discrete packets of energy or quanta called photons. The quantum theory suggests that atoms exist only in certain discrete energy states such that absorption and emission of light causes them to make a transition from one discrete energy state to another. The frequency of the absorbed or emitted radiation F is related to the difference in energy E between the higher energy state E2 and the lower energy state E1 by the expression E equals to E2 minus E1, that is HF, where H equals to 6.626 into 10 to the minus 34 joule per second, that is Planck's constant. So what is direct detectors? Direct detectors is an essential component of an optical fiber communication. It converts the received optical signal into an electrical signal, which is then amplified before further processing. Improvement of detector characteristics and performance thus allows the installation of fewer repeater stations and lowers both the capital investment and maintenance costs. The role of detector place demands that it must satisfy very stringent requirements for performance and compatibility. Characteristics of direct detectors are high sensitivity at the operating wavelengths, high fidelity, large electrical response to the received optical signal, short response time to obtain a suitable bandwidth, a minimum noise introduced by the detector, stability of performance characteristics, small size and low bias voltages, high reliability, and low cost. Essential optical detection principles. We are watching a diagram here that is operation of PN photodiodes. A PN photodiode is reverse biased and the electrical field developed across the PN junction switch. Okay, next slide. Absorption coefficient. The Next. Okay, go to slide number 5. Yes, sir. Previous one. Sorry, sir. Go to next one. Go to previous one. Previous. Okay. The bottom figure, what is that? C, what does it mean? তিনটার মধ্যে সি যেটা আছে এ বি সি, সি কি মিন করে? EC Fermi level. হ্যাঁ, এটা কি মিন করে বলো?
কি সাদিয়া আফরিন? জি স্যার, স্যার আসলে বলতে পারছি না স্যার, মানে আমি বুঝিয়ে বলতে পারবো না স্যার। তো তুমি তো ক্লাস নিচ্ছ, তুমি এমন একটা ক্লাস নিতে যেটা তুমি কমফোর্টেবল। হ্যাঁ, যে তুমি কমফোর্টেবল সেটাই নিতে, তোমার তোমার চাপিয়ে দিয়ে নেই। আর ওয়ান্স a topic is given, that is given, then you have to give presentation. Okay, thank you very much. Yes, sir. Thank you, sir. Roll 25, sir, 25 rolls. তুমি ইয়ে অফ করো, শেয়ারিং অফ করো। হ্যাঁ, ওকে টুইটার শুরু করো। এখন কি দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, পারছি। হ্যাঁ, Assalamu alaikum everyone. I am Salma Masuda Binta, student ID 25. My presentation is about using modal test results and other performance analysis to compare the sensitivity of optical fiber sensor in console multiphysics. Abstract. This paper presents a modal analysis of silicon and indium arsenide nanowire to check their sensitivity. A modal analysis approach supported the powerful finite element methodology employing a full vectorial H-field formulation that has been customized to verify the single mode operation. go to presentation mode. Yes, sir. Go to presentation mode. Sorry, sir. I have Okay, continue. হ্যাঁ, in modal sir. A modal analysis approach supported the powerful finite element methodology employing a full vectorial H-field formulation that has been customized to verify the single mode operation. The modal analysis of the elemental space splitting mode has conjointly been obtained to spot the cutoff conditions of the conductor modes. Here, effective index curves square measure acrostome compare the sensitivity. Literature review. Many researchers have researched the design or fabrication of photonic crystal fiber temperature sensor. তো টাইটেল আবার একটু দেখো, টাইটেলটা একটু দেখো, টাইটেল। Use of model. স্যার আমি কি একটু মানে পুরো জিনিসটা একটু এক্সপ্লেইন করতে পারি যে এখানে হ্যাঁ কাজ হ্যাঁ করা হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, আমরা অপটিক্যাল ফাইবারে কমিউনিকেশনে জানি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, সেটা হচ্ছে ফার্স্টের দিকে পোর থাকে, পোরের মধ্যে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করি সেটা রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা বেশি হয়। ক্ল্যাডিং এর মধ্যে যে ম্যাটেরিয়ালটা ইউজ করি সেটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স কম হয়, বিকজ অফ লাইট ওয়েভটা যেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে ভিতরে আসে। আর তারপর হচ্ছে স্যার পিএমএল, পারফেক্টলি ম্যাচ লেয়ার কিংবা আদার্স কিছু ইউজ করা হয়। তো মোডের মধ্যে ফার্স্টের দিকে ফার্স্টের মোডের মধ্যে ফার্স্ট মোডটাতে আলোর যে রিফ্লেকশনটা হয় সেটা হয় হচ্ছে সার্কুলার, মানে সার্কুলারি। তো এটা যদি আমি কনসোল মাল্টিফিজিক্স মানে হচ্ছে কনসোল একটা সফটওয়্যার আছে যেখানে কোরের ম্যাটেরিয়াল গুলা, ক্ল্যাডিং এর ম্যাটেরিয়াল গুলো আমরা ইনপুট দিতে পারি। তো কোরে আমি একটা ম্যাটেরিয়াল দিয়ে দিছি যে হচ্ছে সিলিকা গ্লাস, ক্ল্যাডিং এ দিয়ে দিছি ডোপড সিলিকা গ্লাস। তো হচ্ছে সিলিকা গ্লাসের রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা বেশি ছিল, 3.474 এরকম ছিল, ক্ল্যাডিং এরটা 1.44 ছিল। এর ফলে আলোটার হচ্ছে মানে এই তো কোর আর ক্ল্যাডিং এর মধ্যে এই দুইটার যে রেডিয়াসটা সেটা চেঞ্জ করা হয়েছে। ওই কনসোলের মধ্যে ওই রেডিয়াসটা চেঞ্জ করা যায় যে কোরের মধ্যে কতটুকু ডিসটেন্স আছে, ক্ল্যাডিং এর মধ্যে কতটুকু। তো ফার্স্টের দিকে রেডিয়াসটা 0.2, 0.4, 0.5 এরকম করে করে নেওয়া হয়েছে। একটা সময় আলোগুলা তখন ফার্স্টের দিকে কম, কোরের যে রেডিয়াসটা খুবই কম, এই জন্য তখন পারফরমেন্সটা অনেক ভালো আসে নাই। একটা সময় সিমুলেশন করতে করতে ডাটাগুলা চেঞ্জ করতে করতে একটা সময় আসছে যখন আমরা মানে যে ফার্স্ট যে মোডটা যেটা পাই, যেখানে হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা তো সবসময় 90 ডিগ্রিতেই থাকে, বাট ওইখানে আলোটা একেবারে সার্কুলারের মতোই হয়েছে। মানে বইয়ের যে আমরা যে ফার্স্ট মোডটা যেভাবে দেখি একেবারে সার্কেল, ঠিক ওই রকমই হয়েছে। তখন ওই ভ্যালুটা নেওয়া হয়েছে শুধু ফার্স্ট মোডের জন্য। সেকেন্ড মোডের ক্ষেত্রে আবার কি করছি, কোরের রেডিয়াস, ক্ল্যাডিং এর রেডিয়াস সবগুলো আবার চেঞ্জ করা হয়েছে।
তখন হচ্ছে ফার্স্টের দিকে ওই সার্কেল থেকে সে ডাবল ডাম্বেল হয়ে মানে যাওয়া শুরু করতেছিল। তো একটা সময় যে আমি ডাবল ডাম্বেলও পাইছি, তার মানে আমি সেকেন্ড মোডটা পাইলাম। তারপর হচ্ছে গিয়ে থার্ড মোড, মানে থার্ড মোডে তো ছিল হচ্ছে 4টা এরকম ফ্লাওয়ার টাইপ ছিল, এরকম 4টা। তো থার্ড মোড আর 4 মোড এইভাবে হচ্ছে ডোপ সিলিকা গ্লাস, তারপর হচ্ছে সিলিকনের জন্য যেটা হয় সেটা হচ্ছে ইফেক্টিভ ইন্ডেক্স, রিফ্রাক্টিভ ইন্ডেক্স, এগুলা মেজার করে এক্স এক্সিস ওয়াই এক্সিসে তাদের পারফরম্যান্সের গ্রাফ ড্র করা হচ্ছে। এরপর হচ্ছে ফার্স্টে আমরা চেঞ্জ করছি হচ্ছে মানে হচ্ছে রেডিয়াসটা, তারপর চেঞ্জ করা হয়েছে ম্যাটেরিয়াল। যে আগে আমি সিলিকা দিয়ে পারফরম্যান্সটা মেজার করলাম, এখন যদি আমি ওটা চেঞ্জ করে অন্য একটা ম্যাটেরিয়াল নিয়ে আসি, জাস্ট লাইক ইন্ডিয়াম আর্সেনাইড, যেটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স অনেক ভালো সিলিকার চেয়ে, তাহলে সে সেন্সিটিভিটির ক্ষেত্রে আমাকে কিরকম পারফরম্যান্সটা দিবে। তো যখন ইন্ডিয়াম আর্সেনাইডটা নিয়ে আসা হয়েছে হচ্ছে কোরের মধ্যে, আর ক্ল্যাডিং এর মধ্যে ডোপ সিলিকা গ্লাস ওই আগেরটাই ছিল, জাস্ট কোরের ম্যাটেরিয়ালটা চেঞ্জ করা হয়েছে। তখন দেখা গেছে যে আগের মতোই ঠিক রেডিয়াস বাড়ায় কমায় আবার ভ্যালুগুলা নিয়ে আসে, ফার্স্ট মোড, সেকেন্ড মোড, থার্ড মোড, এইভাবে ক্যালকুলেশন করার পর দেখা গেছে যে ইন্ডিয়াম আর্সেনাইডের রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা অনেক বেশি হতে পারে। বাট Okay, for you, go to only the one question. What is sensitivity? স্যার সেন্সিটিভিটি, স্যার এটার ক্ষেত্রে হচ্ছে সেন্সিটিভিটি আমরা হচ্ছে টেম্পারেচার সেন্সরের সেন্সিটিভিটিটা মেজার করা হয়েছে। সো হচ্ছে এই ম্যাটেরিয়াল গুলা চেঞ্জ করে করে টেম্পারেচার, মানে আমরা যে টেম্পারেচার সেন্সর যে টেম্পারেচার যে সেন্সটা করে দিবে তার পারফরম্যান্সটা কিরকম টাইপ হবে। No, the sensitivity term has got specific meaning for whatever you are using it. What is sensitivity? স্যার এই ক্ষেত্রে হচ্ছে লাইট ওয়েভটা যে আসছে, আমার সিগন্যালটা আমি যে পাচ্ছি, স্যার বা ইংলিশে ডেফিনেশন দিয়ে যে গুগল আছে সেন্সিটিভিটি সেরকম করে বলতে হবে? না, সেন্সিটিভিটি টার্মটার একটা স্পেসিফিক অর্থ আছে, একটা মিনিং স্যার সেন্সিটিভিটি আছে। বলতে এটা let it be power, let it be temperature. স্যার এইটার ক্ষেত্রে লাইট ওয়েভটা কিরকম টাইপের পারফরম্যান্স আমাকে দিছে, যেটা হচ্ছে একটা কোনো কিছু টেম্পারেচার সেন্স করতে হেল্পফুল। না, এটা তুমি বললা যে how you are using it, but what is the meaning of it সেটা বলছো না। স্যার সেন্সিটিভিটি বলতে স্যার বুঝে যে মানে কোন একটা জিনিস কিরকম টাইপের সে, মানে তুমি একটা বেয়াদব। সো তুমি কি মন খারাপ করেছো এখন? সো শোনা, আসলে শোনা, না শোনা বলি। সো আমি দুইটা স্টুডেন্টকে, তুমি আসার ক্লাসে, আমি তোমাকে বেয়াদব বললে তোমার খুব মনে লাগছে। শোনো, হ্যাঁ শোনা বলি। আবার আরেকজন আছে, সে কেয়ারই করে নাই, তার মানে তারকে খুব একটা এফেক্ট করে নাই। সো সেন্সিটিভিটিটা দুজনের দুই রকম। হ্যাঁ, এই সেন্সিটিভিটিটা এখানে হলো লোয়েস্ট ভ্যালু, যে ভ্যালুটা তোমার ইট মেক্স সেন্সিবল, ইট মেক্স ইউজফুল রিডিং, যত লোয়েস্ট ভ্যালু অফ, হ্যাঁ সবচেয়ে কম ভ্যালুটা যেটা দিয়ে এটা কোন একটা ভ্যারিয়েশনকে ডিটেক্ট করতে পারে, সেটাই হলো সেন্সিটিভিটি। সো দ্যাট মিনস আমি সেন্সিটিভিটি বলবো সেই লোয়েস্ট ভ্যালুটাকে। তুমি যদি খুব সেন্সিটিভ, আমি তোমাকে বেয়াদব বললে তুমি ধরো মানছো, তোমার খুব লাগছে, হ্যাঁ। আবার ধরো এমন হয় তুমি তেমন ভালো, তোমার প্রেজেন্টেশন তেমন ভালো হয় নাই, তুমি এতেই মন খারাপ হয়ে গেছে, হ্যাঁ, তার মানে তুমি খুব সেন্সিটিভ, তোমার সেন্সিটিভিটি বেশি। এই যে একটা কত কম ভেরিয়েশন অফ এ ফ্যাক্টর, কি এটা লেট ইট বি সিগন্যাল, লেট ইট বি টেম্পারেচার, লেট ইট বি পাওয়ার, যেটাই হোক না কেন, কম ভ্যালু যেটা মেক্স এ ডিটেক্টেবল ভ্যালু, ওইটা হলো সেন্সিটিভিটি। আমি তোমাকে বুঝতে পেরেছি সেন্সিটিভিটি? হ্যালো, জি স্যার বুঝছি স্যার। যে কোনো প্যারামিটার যেটা মাইনর চেঞ্জ করলে তার ভেরিয়েশনটা নোটিসেবল হয়, সেটাই হলো ইয়ে। সো কাউকে বেয়াদব বললে, সে যদি তার ফেসে যদি একটা কি বলে একটা মানে দেখার মতো একটা চেঞ্জ তৈরি হয়, তার মানে এটাই তার সেন্সিটিভিটি। আর যার যত
খারাপ একটু কথা বললেই যে যার খুব বেশি গায়ে লাগে তার সেন্সিটিভিটি তত বেশি। এটা হলো এক ধরনের বোঝানোর জন্য কথা। আর ইট ক্যান বি ইন টার্মস অফ টেম্পারেচার, ইট ক্যান বি ইন টার্মস অফ পাওয়ার, ইট ক্যান বি ইন টার্মস অফ সিগন্যাল। সো যাই আমরা বলি না কেন, তার মিনিমাম যে যতটুকুর জন্য এটা মিনিংফুল একটা চেঞ্জ করতে পারে সেগুলো আমাদের সেন্সিটিভিটি। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট, রোল নাম্বার 27। 27 দেবেন আজকে, হ্যাঁ। রোল নাম্বার 28। রোল 28। 24 গেল কই? হ্যালো, where is 28? 24 কই? 24 ডিসকানেক্টেড স্যার, উনি মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিচ্ছে, ওনার নেটওয়ার্কের প্রবলেম। এখন প্রেজেন্ট কি দিব স্যার? আমি বুঝতে পারছি না, এই একজন হঠাৎ করে বলে হলো যে নাই, এটা কেমন? আর অল্প কয়দিন, ঠিক আছে দাও, বাট অল্প কয়দিন। ওকে, রোল নাম্বার 27 নাই, হ্যাঁ 27 আজকে বলছে দিতে পারবো না, সে নট ইন। ওকে, রোল 28। 28। রোল 29। হ্যালো ওকে, 29 প্লিজ স্যার। কন্টিনিউ। স্যার আমি স্যার টপিক করতে পারি নাই স্যার। নো, নট একটা অ্যাকসেপ্টেড কথা হলো না এটা। স্যার আমাকে স্যার যদি টপিক দিয়ে দিতেন স্যার, আমি তাহলে পরে মানে একটু করতাম। আমি তোমার তো ফিল্ড ওপেন আছে, যারা ইন দ্য মিন টাইম যাদের টপিক দিলে তারা আমাকে একটা মেসেজ মেইল দিয়ে একটা আমার কনসেন্ট নিয়ে নিচ্ছে যে স্যার আমি এটা প্রেজেন্টেশন দিতে চাই, আমি ওকে গো হেড। স্যার মেইল দিছিলাম স্যার আমি। দিছো? কি দিছো? স্যার মানে টপিক সিলেক্ট করতে পারি নাই, মানে একটা টপিক স্যার যদি প্রোভাইড করতেন এরকম। ওকে, নেক্সট ক্লাসে তুমি জিভিডি, গ্রুপ ভেলোসিটি ডিসপারশন, ইফেক্ট অফ গ্রুপ ভেলোসিটি ডিসপারশন এটা দিবা, ঠিক আছে? স্যার জিভিডি? হ্যাঁ, গ্রুপ ভেলোসিটি ডিসপারশন। ওকে, নেক্সট ক্লাসে। নেক্সট, আর এরপরে কে আছে? এরপরে কে? হ্যালো, এরপরে কে? 29 পর 30। রোল 30 আছে? রোল 30। কি ব্যাপার, কেউ নাই কেন? পার্টি তো ছিল স্যার। সেটা বললাম তো, ছিল তো, গেল কই? আসসালামু আলাইকুম স্যার, আমি 31 স্যার। ওকে, তোমার আজকে আছে? স্যার বলেই স্যার 32 পর্যন্ত ছিল স্যার, বাট আমি ওই পাইনি স্যার, সাবজেক্ট খুঁজে পাই, টপিক খুঁজে পাইনি স্যার। ওকে, নেক্সট আছে লিঙ্ক বাজেট, লিঙ্ক পাওয়ার বাজেট। লিঙ্ক পাওয়ার বাজেট, হ্যাঁ, ফর অপটিক্যাল সিস্টেম। নেক্সট ক্লাসে স্যার আমি একটা মানে পড়েছিলাম স্যার, স্ক্যাটারিং লসেস এর উপর দিতে পারি স্যার? না, এখন আর তোমার অপশন নাই, তুমি পাও নাই, তোমার অপশন থাকলো না আর। লিঙ্ক বাজেট ফর অপটিক্যাল সিস্টেম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট 32 লাস্ট, রোল 32। 32 আজকে অ্যাবসেন্ট স্যার। 32 অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট? জি স্যার। বাহ, ওকে। So thereby we come to the end of our today's class. Corona is probably fading out. We are getting live. আমি একটু পরে যাব গুলশানে, তোমাদের কারোর সাথে দেখাও যেতে পারে। ওকে, গুলশান কোথায় আসতেছেন স্যার? আমাদের সাথে একদিন আপনার মিট করার কথা স্যার, মিরপুর ডিএলসিস এর দিকে। হ্যাঁ, আমি এনিওয়্যার, রাইট, আই এম অলওয়েজ গোইং আউট। এই যে আমার ম্যাডাম একটু এসে বলে গেল, এই ক্লাস শেষ হয় নাই। she is already ready for going out. আমাদের সাথে কোথায় মিট করবেন স্যার? আমি কোথায় যাব? আমি সম্ভবত আমি কোথায় যাব সেটা বড় কথা হলো, ওনার কোথায় যাব। আপনি যেখানে বলবেন সেখানেই আমরা মিট করব স্যার। আরে আমি বলি, আজকে আমি কোথায় যাব সেটা আমি বলছি না স্যার, আপনি যে কোনো দিন। ইট ক্যান বি মিরপুর ডিএইচএস এর এই যে আমাদের ইয়েটা আছে না, ওই যে সিএসডির ওখানে একটা ইয়ে আছে, ক্যাফেটেরিয়া আছে, বা দ্যাট ইজ দ্য মোস্ট
appropriate place if you want to meet and to have tea together also. ওকে স্যার। আর যেমন আজকে সম্ভবত ঘটনা হলো এরকম, আমার মেয়ে তো ইন্টারমিডিয়েটে পড়ে, তো অনেকদিন পরে তার স্কুল খুলবে 12 তারিখে, সো শি নিড টু বাই ব্যাগ, এইটা ওইটা আছে না কি সব কিনতে হবে, সো আই উইল গো as the driver for them. Independent university? না 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 ইন্টারমিডিয়েট, স্যার। ছোট মেয়েটা ক্লাস ইন্টারমিডিয়েটে আছে, সো ক্লাস খুলবে আফটার লং টাইম, সো ফার্স্ট টাইম শি উইল বি গোয়িং টু কলেজ, so yes. However,